আপনার জীবনে অনুব্রত মণ্ডলের প্রভাব কেমন? অনুব্রত মণ্ডল আমার কাছের লোক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। অনেকে এটাই বলছে যে অনুপমের হয়তো তৃণমূলে ব্যাকের একটা সূত্র হতে পারেন আপনি। এটা কি আপনি সচেতন থাকে বলে ছেড়ে দেবো সেদিন, যেদিন টঙ্ক লাগবে সেদিন নিজে থেকে রেজিগনেশন দিয়ে চলে। আমি একটা কথা বলি যে চোখে চোখ রেখে কথা বলতে আমাকে এতদিন ধরে আপনিও চেনেন। আমি আই কনসেপ্ট নয় উই কনসেপ্টে বিশ্বাস করি। আমি নই আমরা। তৎসত্ত্বেও আপনাদের প্রতি আস্থা হারাচ্ছেন কেন গার্জেনরা? আই ক্যান ডু ইট, আই হ্যাভ টু ডু ইট। আমাকে পারতেই হবে। এগুলো কি শুধু ছবি তোলার জন্য না বাস্তব? আমি যেখানে যাবো আমার জন্য চেয়ার পাতা থাকবে, কেন থাকবে? পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন কুকথার বিরাট একটা রেওয়াজ দেখা যাচ্ছে যে এতজনের চাকরি গেল, এটাকে আপনি কিভাবে দেখেন? কষ্ট হয়? আপনি তো শিক্ষক। না, কারণ তো দুর্নীতি হয়েছে। এটা তো মানে অস্বীকার করার জায়গায় দুর্নীতি হয়েছে। আমাদেরকে ফলভোগ করতে হচ্ছে, আমাদেরকে কথা শুনতে হচ্ছে, কেন শুনবো? আমাদের যে মেয়েরা বড় হচ্ছে তারা যাচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাও ঘটছে। তার জন্য আমরা সবাই দায়ী, আমিও হয়তো দায়ী। মিসেসের পেটে ব্যথা, হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেল, বা হাজব্যান্ডের গ্যাস জমে যাচ্ছে তার জন্য ট্রান্সফার হয়ে গেল, এটাকে কিভাবে দেখেন? ওর অনুগামী আমি পছন্দ করি না। কিভাবে দেখেন? না, একবারই পছন্দ করি না। কারোর অনুগামী নয়, আমি আমার নিজের দলের অনুগামী এবং আমার নিজের অনুগামী। এইগুলো সমাজের কীট। কাল সকালবেলা দেখা গেল আপনাকে একটা অফার এলো যে শিক্ষামন্ত্রী হতে হবে, আপনি গ্রহণ করবেন? নমস্কার, আপনারা দেখছেন আমাদের S2S মিডিয়ায় পডকাস্ট হ্যালো পৃথিবী, এবং এই পডকাস্ট ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা বিভিন্ন মানুষজন আসছেন আমাদের এই পডকাস্টে অংশ নিচ্ছেন, তাদের মনের কথা বলছেন, প্রাণের কথা বলছেন, খুলে বলছেন। আমরা তাদেরকে অন্যভাবে দেখতে শুরু করেছি। ফলে বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জায়গার মানুষ যেমন আসছেন, তারা যেমন বিভিন্ন ক্ষেত্রে সফল, আবার বেশ কিছু তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের এই পডকাস্টের মধ্যে আমরা নিয়ে আসছি। অত্যন্ত সহজভাবে, সরলভাবে এবং সরলভাবে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। তার একটাই উদ্দেশ্য যে আপনারা নিজেকে জানুন, সবাইকে জানুন এবং জানার সুযোগ করে দিন। তাই উদ্দেশ্যেই আমাদের এই পডকাস্ট। ফলে হ্যালো পৃথিবীতে যখন দেখতে বসেছেন অবশ্যই গোটাটা দেখবেন। আজ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক। সবাই জানেন ওনাকে এবং খুব পরিচিত নাম। শুধু তার পরিচয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নন, তার পাশাপাশি তিনি হচ্ছেন, একদিকে তার রাজনৈতিক পরিচয় রয়েছেন, তার সঙ্গে রয়েছেন সংকীর্তনের ক্ষেত্রে তিনি একটা ভালো একজন শিল্পী, তার সঙ্গে খেলা, অধ্যাপক, সমস্ত কিছু মিলিয়ে এক কথায় প্যাকেজ বলা চলে। একদম সেই মানুষটা আজকে আমাদের সরাসরি স্টুডিও রয়েছে। প্রয়দা, প্রথমে আপনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম জানাই। নমস্কার, আপনাদেরকেও S2S মিডিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। প্রথমেই আমরা একদম সরাসরি বেশ কিছু প্রশ্নগুচ্ছ আপনার জন্য রেডি করা আছে, সেগুলো নিয়ে আমরা সরাসরি যাব। প্রথমেই যেটা বলি যে প্রাথমিক পশ্চিমবঙ্গের যে অন্যান্য বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে বীরভূম জেলার যে প্রাথমিকের যে শিক্ষা ব্যবস্থা দেখছেন, মূলগত কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছেন? না, ব্যাপারটা পুরো রাজ্য জুড়ে একটা সিস্টেমে চলে। সেখানে আমাদের রাজ্যের সমস্ত জেলাতে যেভাবে হয়, আমাদের জেলাতেও একই রকম সিলেবাস, একই বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম। এবার কোনো জেলা কোনো একরকমভাবে ভাবে, একটু অন্যরকমভাবে, আমরা আরেক রকমভাবে ভাবি, একটু মডিফিকেশন করার চেষ্টা করি। তবে আমরা বীরভূম জেলাতে আমাদের যারা শিক্ষক কুল রয়েছেন, আমার আধিকারিকরা রয়েছেন, সবাইকে নিয়ে একটা টিম হিসেবে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন যদি বলেন, এটা হচ্ছে তো একটা ভিত। তো সেই ভিত করার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের কাছে তাদের পাঠটা যেন বোঝা হয়ে না দাঁড়ায়, তাদের কাছে প্রাণবন্ত হতে হবে। এবং সেইটা করতে গিয়ে আমরা বিভিন্ন রকম কি বলবো মডিফিকেশনের মাধ্যমে তাদের কাছে এক একটা এলাকার বাচ্চাদের কনসেপ্ট এক এক রকম। আপনি টাউনশিপ যদি দেখেন, আবার মফস্বল বা কোনো একটা গ্রামাঞ্চলে যদি দেখেন, সেখানে যারা ফার্স্ট জেনারেশন লার্নার আসছে, তাদের কাছে একটু অন্যরকমভাবে সিলেবাস এক। কলকাতার সিলেবাস এক, মিদনাপুরের সিলেবাস এক, বর্ধমানের সিলেবাস এক, বীরভূমের সিলেবাস এক। কিন্তু আমার সিউড়ি শহরের
প্রাথমিকের পড়ুয়ারা বা বোলপুর শহর বা শহরাঞ্চলের যে পড়ুয়ারা সেটার সাথে আমার মোহাম্মদবাজার বলুন, রাজনগর বলুন, লোহাপুর বলুন, সেখানকার পড়ুয়াদের বেসিক কিছু জিনিসের পার্থক্য আছে। পার্থক্য মিনস যারা ফার্স্ট জেনারেশন লার্নার, কারণ তারা যখন পড়তে আসছে তাদের বাবা মারা দেখা যাচ্ছে সকাল থেকে কোনো কাজে বেরিয়ে যাচ্ছে, তাদের সেই কালচারটা, পড়াশোনার কালচারটা অনেক ক্ষেত্রে অনেক গ্রামাঞ্চলের অনেক বাচ্চাদের নেই। তো সেখানে মাস্টারমশাইদের কাছে তাদেরকে বলাই যায়, আমরা অনেক রকম ওয়ার্কশপ করি, ট্রেনিং দিই আমাদের শিক্ষক শিক্ষিকাদের। তো সেই জায়গাতে তাদের মতো করে তারা যে জায়গা থেকে উঠে আসছে, তাদের কথাবার্তা, তাদের আদব কায়দা, তাদের যে কি বলবো ট্র্যাডিশন, তো সেই জায়গাগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি সবাই মিলে। গ্রামাঞ্চলে যেটা আপনি বললেন যে বাবা মারা সকাল থেকে কাজে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকছে এবং তারা নিশ্চিন্ত যে আমার বাচ্চারা স্কুলে যাচ্ছে। স্কুল কি তাদের এই মানে স্কুলে যাচ্ছে মানে আমার বাচ্চা বড় হচ্ছে, পড়াশোনা করছে, তাদের একটা ধারণা থেকেই স্কুলে পাঠায়, সেই ধারণাগুলো কি স্কুল তৈরি করতে পারছে, যে তাদের যে বিশ্বাস, সেই আস্থা জায়গাটাকে স্কুলগুলো রাখতে পারছে? দেখুন, চেষ্টা তো সবসময় করা হচ্ছে, একটা সামগ্রিকভাবে একটা চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গাতে কোথাও কিছু খামতি তো থাকছেই, এটা নিয়ে অস্বীকার করা 100% আমরা সফল হচ্ছে এটা নয়, কিন্তু কাজ করতে করতে তার যারা করছে কাজ করার সাথে সাথে আমাদের কিছু জিনিস বেরিয়েও আসছে। এটা তো আমরা একটা রিসার্চের মতো করছি, কারণ আমরা বিভিন্ন রকম আমরা প্রোগ্রামও নিয়েছি আমাদের জেলা বিদ্যালয় সংসদের তরফ থেকে। তো বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা নিচ্ছি, সেখানকার বিশেষ করে পিছিয়ে পড়া যে এলাকাগুলো রয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকা, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তো তাদের আদব কায়দাগুলোকে আমার ওখানকার, যেমন ধরুন আমরা একটা চেষ্টা করেছি যে সমস্ত জায়গাতে আদিবাসী ছেলে মেয়েদের সংখ্যাধিক্য আছে, মানে 75% বলুন 50%-এর উপরে, সেখানে আমরা অলচিকি ভাষার টিচার না পেলেও আদিবাসী কোনো শিক্ষক বা শিক্ষিকাকে সেখানে অস্থায়ীভাবেও দেওয়ার চেষ্টা করছি। কেন? তাতে কি হয়, যারা আসছে আদিবাসী সমাজ থেকে, তারা হয়তো প্রথম দিকে তাদের যে ভাষা সেইটাতে কথা বলছে, কিন্তু আমার মাস্টারমশাইয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেখানে যাচ্ছেন, আদিবাসী যারা নন, তারা হয়তো আদিবাসী ভাষাটার অতটা রপ্ত করতে পারছে, তাহলে তাদের একটা ভাষার কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। তারা এসে স্কুলে, আমি অনেক জায়গায় যাই, আজকেই আমি রাজনগর ব্লকের ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, আরও অনেকগুলো পরীক্ষাতে গিয়েছিলাম। তো সেখানে অনেক আদিবাসী এলাকাতে যেটা হচ্ছে, আমি দেখি, আমি সবসময় ব্যাক বেঞ্চার, আমরা একটা কাজ করছি, আমি নিজে পার্সোনালি করছি এবং এটা গোটা জেলার নিয়েও করছি, ব্যাক বেঞ্চার্সদের নিয়ে। আমি সবসময় ক্লাসে যখন ঢুকি তখন পিছনে বেঞ্চিতে ঢুকি, কারণ একটা ক্লাসে যদি আমার রোল স্ট্রেংথ হয় ধরুন 40 বা 50, তো প্রথম বেঞ্চের কিছু ছাত্রছাত্রী হয়তো মাস্টারমশাই বা ম্যাডাম যখন কোনো কিছু ধরছেন, পড়াচ্ছেন, তারা তো সব কিছুতে জানছে, বুঝতে পারছে, হাত নাড়ছে, কিন্তু আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি যে পিছনের দিকের কিছু ছাত্রছাত্রীরা তারা শুধু ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, কিছুই বুঝতে পারে না, কিছু তাদের কমিউনিকেশনের একটা ভয়। প্রথম যখন প্রি প্রাইমারিতে একটা ছাত্র আসছে, দেখা যাচ্ছে যে তাদের বাড়ি থেকে স্কুলে এসে এটা কেমন একটা অন্য একটা পরিবেশ। তো আমরা এই জায়গায় চেষ্টা করছি যে ওই পরিবেশটাকে তাদের কাছে ভয়ের নয়, তাদের কাছে আকর্ষণীয় করার জন্য যেটুকু করার দরকার আমরা সেটা করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে এই যে আপনি যেটা বললেন আকর্ষণীয় করার চেষ্টা বীরভূম জেলা শিক্ষা সংসদ করছে, শুনে খুশি হলাম, কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে বেশ কিছু জায়গায় আমরা দেখি যে অনেকগুলো স্কুল আছে যেখানে ছাত্র শিক্ষক যে রেশিও, হয়তো 4 জন শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র 2 জন যায় মাত্র, অনেকে আসছেন না, তো নাম হয়তো নথিভুক্ত রয়েছে কিন্তু আসছে না, তাদেরকে স্কুলমুখী করার জন্য কি উদ্যোগ নিচ্ছে? এইটা দেখুন, আপনারাও অনেক সময় খবর করেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করছে। আমার কিছু কিছু যে সমস্ত জায়গাগুলোতে বলছেন যেখানে ছাত্র সংখ্যা কম, মাস্টারমশাইয়ের সংখ্যার অনুযায়ী, সেখান থেকে আমরা সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করছি। যে সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কম কিন্তু মাস্টারমশাইটা সেই রেশিও অনুযায়ী মাস্টারমশাইদের সংখ্যা বেশি, সেখান থেকে আমরা যেখানে মাস্টারমশাইয়ের সংখ্যা কম সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু আমরা সারপ্লাস থেকে ডেফিসিটে অ্যাডজাস্টমেন্টটা আমরা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা আমরা করছি, অনেক দিন ধরেই করছি। আর যে জন্য আপনি বললেন যে ছাত্রছাত্রীরা যেখানে আসছে না, আমার অনেক মাস্টারমশাইরা, অনেক আমাদের দিদিমণিরা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে সেটা অ্যাওয়ারনেস একটা আমাদের তরফ থেকে করা হচ্ছে এবং আমার আধিকারিকরা বোঝাচ্ছে। যদি আমরা দেখি যে বীরভূম জেলার অ্যাসপেক্টে, বিশেষ করে শহরাঞ্চলে
আমরা যখন ছোট ছিলাম আমাদের এখানে যে সরোজবাসিনী স্কুল বা এগুলোতে একদম ঠিক ঠিক করতো স্টুডেন্টে, এখন কিন্তু সেটা অনেকটাই কম, খানিকটা ম্লান কথা বলাই চলে, এবং এটা বাস্তব ছবি। পাশাপাশি প্রাইভেট স্কুল প্রচুর হয়েছে, 4-5 বছর যেতে না যেতে সেখানে 1200-1300 পর্যন্ত স্টুডেন্ট স্ট্রেংথ হয়ে যাচ্ছে, এবং ভয়ঙ্করভাবে বিস্ফোরণ বলা যায়। এবং কি ওই স্কুলগুলো কার্যত বলছে যে আমরা আর ভর্তি করতে পারছি না, তোমরা আর আসবে না। অনেকে আবার বলছে না আমাদের আর দরকার নেই স্টুডেন্ট। এই সমস্যাটা কেন হচ্ছে, যে কোনো খামতি থেকে যাচ্ছে? না, দেখুন, এর দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে আগেকার দিনে প্রাইভেট স্কুল ছিল না, তাহলে প্রাথমিক বা বলুন বা মাধ্যমিক বলুন বা প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল বলুন, সেখানে যা স্কুল, আমাদের স্কুলের সংখ্যা আরও আগের থেকে বেড়েছে। আগে যা স্কুল ছিল তার থেকে আরও নতুন অনেক স্কুল হয়েছে, তার সাথে সাথে আপনাকে ধরতে হবে যে আগেকার দিনের এটা আমরা আগেকার দিনের থেকে এখনকার ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, কারণ আমরা পপুলেশন মেনটেন করছি, এই জায়গাটা অনেকজনই ধরে না, এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে স্কুল বাড়ছে। তাহলে সেই ছাত্রছাত্রীরা ওই এলাকার মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেটা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এটাও ঠিক, আপনি যেটা বললেন প্রাইভেট স্কুলে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিককে আমাদের সরকারি স্কুলে, আমি আপনার সিউড়িতেই বলি হরনাথ প্রাথমিক আদর্শ বিদ্যালয়, সেখানে ফর্ম যা জমা পড়েছিল ততজনকে আমরা ভর্তি নিতে পারি নাই প্রি প্রাইমারিতে। বোলপুর গার্লস প্রাইমারি স্কুল, সেখানে আমার 1100, এবারে প্রি প্রাইমারিতে 1159 বা 39টা ফর্ম জমা পড়েছে, আমরা অতজনকে ভর্তি নিতে পারিনি। তো রামপুরহাটের শহরের মধ্যে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, একটা স্কুল। তো এরকম কিছু স্কুলে কিন্তু হচ্ছে, আপনি যেটা বলছেন দুটো দিকই আছে, কিছু স্কুলে বেশি হচ্ছে, কিছু স্কুলে সেটা ধরুন কিছু কিছু ক্ষেত্রে কোনো শিক্ষক বা শিক্ষিকার বা সেই স্কুল টিম, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের ম্যানেজমেন্ট ক্ষমতা একটা ফ্যাক্টর কাজ করে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা সামগ্রিকভাবে চাইছি, এবং আমাদের এই মুহূর্তে প্রাথমিকে বীরভূম জেলাতে আপনার প্রায় 3 লাখ মতো ছাত্রছাত্রী, তো সেই জায়গাতে আমাদের ছাত্রছাত্রী কমছে। আমাদের প্রাইমারি স্কুল কত বীরভূমে এই মুহূর্তে? 2400 একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের, 32টা সার্কেল বীরভূম জেলাতে, 32টা সার্কেল এবং 2400 একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এবং প্রায় আমার 10,500-এর ওপর শিক্ষক শিক্ষিকা রয়েছে। দেখুন, কিছু ক্ষেত্রে সবটাই তো সরলীকরণ বা সবটাই সোজা পথে চলবে তার নয়, কিছু বাঁকা জিনিসও কাজ করতে গেলে হবে। তো সেইখানে আমরা চেষ্টা করছি একটা টিমের মাধ্যমে সবাইকে নিয়ে শিক্ষার উৎকর্ষতা বাড়ানো। সেখানে আমার শিক্ষককুল, আমার গুরুকুল এবং যে সমস্ত শিক্ষক সংগঠনগুলি রয়েছে তারা অবশ্যই আমাদের টিমকে সাহায্য করবে, আমরা তাকে থেকে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। মানে টিম ওয়ার্ক হিসেবে আপনি দেখেন সবসময় আমি নই আমরা, আমি সবসময় একটা কথা বলি যে আমি নই আমরা। হয়তো আমার অনেক ক্ষেত্রে যে দেখা যাবে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কোনো একটা কাজ করলো, ভালো কাজ করলে নাম হয়ে যাচ্ছে চেয়ারম্যান, কিন্তু আমি এটা মনে করি না। আমার যারা আধিকারিকরা রয়েছেন, এসআই রয়েছেন, এআই সাহেব রয়েছেন, ডিআই সাহেব রয়েছেন, আমার শিক্ষককুল প্রধান শিক্ষক রয়েছেন, সহশিক্ষিকারা রয়েছেন, তাদের সবার এফোর্ট নিয়ে, এবং যে সমস্ত এলাকাতে স্কুলগুলো রয়েছে সেখানকার জনপ্রতিনিধিরা, এবং তার সাথে সাথে গ্রামবাসী। আজকেই আবারও বলছি বারবার, এটা আমি বহু জায়গায় আমি দেখবেন যে আমি প্রত্যেক মাসে আমি ভিজিট করি বিভিন্ন স্কুলে, বিভিন্ন এলাকার, বীরভূম জেলার এমন কোনো এলাকা নেই, প্রত্যন্ত এলাকাতে আমি যাই। তো সেই জায়গাতে গিয়ে দেখি কিছু কিছু ক্ষেত্রে, আজকে একটা উদাহরণ দিই, আজকে ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় একবারে প্রত্যন্ত এলাকা রাজনগর ব্লকের, সেখানে গেলাম, সেখানে 76 বছর পূর্তি হলো স্কুলে। তো তারা স্কুলে কম্পিউটার আগের বছর গিয়েছিলাম, আগের বছর কম্পিউটার আমাদেরকে চেয়েছিল, আমরা দিয়েছিলাম বিদ্যালয় সংসদের তরফ থেকে। ছেলেমেয়েরা কম্পিউটারে ক্লাস করছে, ছেলেদের যোগাসন শেখানো হচ্ছে স্কুলের মধ্যে, ইচ্ছাশক্তিটা আসল। এবং আজকে যেটা দেখলাম ওখানে সামাজিক কাজকর্ম, ওরা স্টুডেন্টদের একটা ইউনিয়ন করেছে, মানে প্রধানমন্ত্রী বলুন, শিক্ষামন্ত্রী বলুন, একটা চলছে, এবং স্টুডেন্ট ক্লাব করেছে বিভিন্নভাবে উৎসাহিত করার। এই জায়গাটা কি এইটা ম্যানেজমেন্ট, ওখানকার প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য যারা সহশিক্ষক সহশিক্ষিকারা রয়েছেন, তার সাথে গ্রামবাসীরা এগিয়েছে। এইটা আমরা চাই যে সর্বশিক্ষাটা একটা সার্বিকভাবে সমাজের, আমি আবারও বলি, আমার বাবা বারবার বলেন এখনও বলেন যে চাকরি পাওয়ার জন্য শুধু শিক্ষাটা নয়, শিক্ষাটা হচ্ছে নিজেকে জানা, সমাজের অনেক সব কিছু শিক্ষা লাগে, এই ভিতরের বোধটা
যদি আমরা জাগাতে পারি, আমার শিক্ষক শিক্ষিকারা, শিক্ষক কুল গুরুকুল যদি আমাদের যারা আগামী প্রজন্ম, আমাদের যারা ভবিষ্যৎ, তাদের কাছে আমরা মাইনে পাই, আসি যাই মাইনে পাই, আর কোনো যেটা কাজ সেটা করলাম না, এই ভেতরের ফিলিংসটা যদি সবার মধ্যে আসে, তাহলে সার্বিক যে শিক্ষাটা আমরা বলছি সেটা সম্ভব। আপনার পড়াশুনো বিষয় কি ছিল? আমি প্রথমে ইংলিশ অনার্স, তারপরে শিক্ষা বিভাগের অধ্যাপক হয়েছি ফিজিক্যাল এডুকেশনের। তো তারপরে আমি পিএইচডি করেছি বাঁকুড়ার একটি কলেজে, এখন হুগলির হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। আজকে যার জন্ম এবং মৃত্যুদিন, বাংলার রূপকার প্রথম ডক্টর বিধানচন্দ্র রায়ের বাবার আর মায়ের নামে ওই কলেজ, এবং উনি প্রতিষ্ঠা করেছিলেন আমি যে কলেজ এখন অধ্যাপনা করি। এই যে আপনার শরীর শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন অধ্যাপক, এই শরীরবিদ্যা বা শারীর শিক্ষা এটা আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলে ফিটনেস একটা বড় ব্যাপার। এই ফিটনেস বা আপনার নিজেকে মেলে ধরা বা এই ধরনের একটা প্রশাসকের দায়িত্ব পালন করা অ্যাজ এ প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, এটাকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরতে সাহায্য করেছে? না আপনি যে কোনো বিভাগেরই অধ্যাপক হলে সেই জায়গাটা আরও বেটার করতে পারতেন, না এটা আপনাকে আরও অতিরিক্ত বাড়তি সুবিধা দিয়েছে? দেখুন, গ্রামের ছেলে, মাঠে ময়দানের ছেলে, ছোট থেকে ফুটবল খেলেছি, গ্রামে সাঁতার কেটেছি, সব কিছু করেছি। আমি একটা ফেসবুক পোস্টও দেখলাম বোধহয় 2-1 দিনের মধ্যে, তাতে দেখছি যে বৃষ্টিতে এই রিসেন্টলি বোধহয় বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আপনি কাদাতে নেমে পড়েছেন। দেখলাম মাটির সোদা গন্ধটা খুব ভালো লাগে, আর মনটা তখনই চাঙ্গা হয় যদি শরীর সুস্থ এবং সবল থাকে। ঠিক, কারণ ফিটনেস ইজ দ্য এবিলিটি টু পারফর্ম এনি ওয়ার্ক উইদাউট আনডিউ ফ্যাটিগ। তো সেই জায়গাতে কোনো অলসতা ছাড়া যদি আপনার শরীরের ফিটনেস থাকে, তাহলে সব কাজটা আপনার মাথা ভালো কাজ করবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ব্লাড সার্কুলেশন, সমস্ত কিছু ভালো কাজ করবে। সেই জায়গাতে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটিতে হচ্ছে আপনার ফিটনেসটা একটা বিরাট একটা প্যারামিটার। তো সেই জায়গাতে আমরাও চেষ্টা করছি যে, আমি নিজের ক্ষেত্রে যদি বলি যে আমি হয়তো সব কিছুতে যেতে পারি, মানসিকভাবেও আমি মেন্টাল এবিলিটিটাও সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি। সেই জন্য হয়তো আজকে আমি সব জায়গাতে যতটুকু আমার গুরুজনদের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, এবং আমার যারা শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, যারা আছেন, তাদের একটা একটা স্নেহ, তাদের আশীর্বাদ বা গুরু এই জায়গাটা তো অবশ্যই। এবং তার সাথে সাথে একটা কথা বলি, আমি আমার সব জায়গায় আমার ছাত্রছাত্রীদের, আমি আমার শিক্ষক শিক্ষিকাদের, আমি বিভিন্ন স্কুলে যখন যাই, ভিতরে যাই, বলি, আমার কলেজে বলি যে জীবনের ফোকাসটা ঠিক রাখতে হবে। ফোকাস যদি ঠিক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, এবং নিজের ভিতরের যে আত্মবোধ, আমরা সবাই এক, কিন্তু আমার মনের কাঠিন্যতা, আমি পারবই, আই ক্যান ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আমাকে পারতেই হবে। এই জায়গাটা জীবনে কোনো কাজটা অসাধ্য নয়, মনটা হচ্ছে আসল, আমাকে পারতে হবে। তার জন্য মুখে বললে হবে না, তার জন্য যে স্টেপ, যে হার্ডেলগুলো চেষ্টা করে যেতে হবে, প্রত্যেক মুহূর্তে পেরোতে হবে, সেইটাকে আপনাকে টপকাতে হবে। তার জন্য যে কাজগুলো সেগুলো করতে হবে, সেগুলো হয়তো একবার আপনি বিফলে গেলেন, দুবার বিফলে গেলেন, তিন নম্বর যদি আপনি সংকল্প ঠিক থাকে, তাহলে হয়তো জীবনের কোনো কাজ অসাধ্য কিছু নয়। আপনি তো বললেন গ্রাম থেকে আপনার উঠে আসা, যদি একটু জানতে পারতাম আপনার কোথায় গ্রাম ছিল? আমার গ্রামের বাড়ি শান্তিনিকেতনের ঠিক পাশে কসবা অঞ্চলের শিবরামপুর বলে একটি গ্রাম, একবারে প্রত্যন্ত গ্রাম। ওখানেই কসবা প্রাথমিক বিদ্যালয়ে আমার ক্লাস 4 পর্যন্ত পড়ি। তারপরে বেরগ্রাম হাই স্কুল আছে, বেরগ্রাম হাই স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ি। তারপরে বোলপুরে, ওখান থেকে বোলপুরে আসি, বোলপুর নিচুপটি নীরদবরণী হাই স্কুল, তারপর বোলপুর কলেজ, তারপর কল্যাণ ইউনিভার্সিটি, তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটি। পরিবারে এখন কে কে আছে? পরিবারে বাবা মা, ভাই, মিসেস, মেয়ে, ভাইপো। মেয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, মেয়ে এই 3rd ইয়ার ইংলিশ অনার্স 6th সেম চলছে মেয়ের। মেয়ে অনেকটাই বড় হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই মেয়ে প্রসঙ্গে একটা প্রশ্ন যায়, সেটা হচ্ছে যে বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি বেশ কিছু ঘটনা ঘটছে, যেটা আমাদের সবাইকে, যারা আমরা সেন্সিটিভ মানুষ, সবাইকে ব্যথিত করে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। রিসেন্টলি কলকাতায় একটি ল কলেজেও ঘটনা ঘটেছে, যেটা সবাই এক বাক্যে আমরা নিন্দা করছি, সবাই করবে, যে কোনো সেন্সিটিভ মানুষ করবে। এই যে
বিভিন্ন জায়গায় আমাদের যে মেয়েরা বড় হচ্ছে, তারা যাচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাও ঘটছে। এটাকে আপনি কিভাবে দেখেন আপনার সেন্সিটিভ ফাদার হিউম্যান বিং হিসেবে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর? আমি তিনটে ব্যাপারই এটা দেখব। একজন বাবা, দায়িত্বশীল বাবা হিসাবে, একজন সরকারি আধিকারিক হিসাবে, এবং একজন রাজনীতিবিদ হিসাবে। ঠিক। তো সেই জায়গায় এইগুলো সমাজের কীট। দেখুন, আমি বিচ্ছিন্ন ঘটনা, অবিচ্ছিন্ন ঘটনার দিকে যাচ্ছি না। মানসিকতার পরিবর্তন দরকার। তার জন্য আমরা সবাই দায়ী, আমিও হয়তো দায়ী। কারো দিকে আঙুল তোলার আগে আমার নিজের দিকে আগে আঙুলটা তুলতে হবে। একদম। আমরা চাইবো সমাজে প্রত্যেকটা নারী পুরুষ সবারই সেই নিজের যোগ্যতাটা, নিজের সম্মানটা বজায় থাকুক। এই মানসিক বিকারজনিত যে রোগগুলো এই কিছু কিছু মানুষের মধ্যে প্রতিফলিত হচ্ছে, সেটার কারণ অনেক ব্রড অ্যাসপেক্ট আছে, অনেক রকম কারণে। কিন্তু এইটা বলতে পারি, যারা এই ঘৃণ্য অপরাধগুলো করছে, কোনো দিনের জন্য আমি রাজনীতির বাইরে, রাজনীতির মধ্যে থেকেও, রাজনীতির বাইরে থেকেও, সব জায়গা থেকে এর বিরুদ্ধে 100% আমি এর প্রতিবাদে আছি, থাকবো। এই জায়গায় এই ঘটনাগুলো কোনো দিনের জন্য এটা আমি বরদাস্ত করব না। আমার দল বলুন, আধিকারিকদের সব দিক থেকে এই ঘটনার তীব্র ধিক্কার, নিন্দা জানাই। এবং এটা তো আমার মেয়ের ক্ষেত্রেও হতে পারত। ঠিক। সেই জায়গা থেকে আমাদের সমাজকে, শুধু রাজনীতি, আমরা বারবার রাজনীতি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, কিন্তু আমাদেরকেও, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এবং প্রশাসনের মতো কাজ করছে। আমাদের একটা নিজেদের দায়িত্ব থেকে আমরা হয়তো সরে যাই, বিচ্যুত হয়ে যাচ্ছি। কতবার ঘটনা বলছেন, যে কোনো ব্যাপারে দেখবেন, আপনি রাস্তাঘাটে হেঁটে যাচ্ছেন, রাস্তাঘাট পৌরসভা বা প্রশাসন পরিষ্কার করছে, আমি যেতে যেতে একটা কলার খোসা ফেলে দিলাম, তার জন্য একটা ডাস্টবিন রাখা আছে, আমি ফেলছি না, আমি জল খাচ্ছি, জলের বোতলটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। এই সূক্ষ্ম জিনিসগুলো যদি আমরা ভাবি, আমাদের নাগরিক যে কর্তব্য, দায়িত্ব প্রত্যেকটা হিউম্যান বিংয়ের, নাগরিকের, সেই যদি কর্তব্যগুলো আমরা সবাই মিলে করি, তাহলে হয়তো এত বড় বড় ঘটনাগুলো কম ঘটবে না বলছি না, কিন্তু কম ঘটবে। কিন্তু আবারও বলছি, এই ঘটনার তীব্র বিরোধিতা সবসময়, সব রকমভাবে আমি করব। এই যে মেয়েদের প্রতি মাঝে মাঝে এরকম ঘটনা ঘটছে, আমাদের মেয়েদের, আমাদের বোনেদের, আমাদের বাচ্চাদের, তো মেয়েদের কি আলাদা করে শরীর শিক্ষা বা গঠনমূলক শরীর শিক্ষা বা তাদেরকে আরো শক্তপোক্ত করা উচিত, তারা নিজের লড়াইটা নিজের লড়ে যেতে পারে? না, একদম এটা হচ্ছেও। দেখুন, আমাদের সিলেবাস কমিটিতে, সিলেবাসে, যেহেতু আমি বোর্ডের আমাদের সাহিত্য শিক্ষার ইয়েতে সিলেবাসের কমিটিতে আছি, তো সেখানে দেখবেন যে আমাদের বিভিন্ন রকম সাহিত্য শিক্ষার ক্লাস হচ্ছে। তার সঙ্গে আমাদের তাইকুন্ডু, আমাদের ক্যারেটে, জুডো, এগুলো কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। এগুলো কি শুধু ছবি তোলার জন্য না বাস্তব? এইটা তো সব জায়গাতেই, আমার বীরভূমে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল হচ্ছে, এটুকু আমি বলতে পারি। আপনারা নিজেরাও দেখেছেন, এবং আমার বীরভূমের অনেক মেয়েরা অন্য স্টেটে যাচ্ছে, দেশের হয়েও প্রতিনিধিত্ব করেছে। এই তো 1 বছর আগে আমার বোলপুরেরই একটা আদিবাসী মেয়ে, সে পারুলডাঙ্গা হাই স্কুলের ছাত্রী, সে কিন্তু বিদেশে গেল। তো সেই জায়গাতে আবারও বলছি, শুরু হয়েছে কাজ। একদিনে সব কিছু সফলতা পাওয়া যায় না। সরকার চেষ্টা করছে, স্কুলগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। ঠিক। আমাদের চেষ্টা করছি। আজ হয়তো আমরা একটা পার্সেন্টেজে পৌঁছাচ্ছি, কালকে আরেকটু যাব, এইভাবে কিন্তু আমরা এগোতে থাকব। আপনি প্রত্যেকটা মুহূর্তে, যেটা এক্ষুনি কিছুক্ষণ আগে আলোচনায় ছিল, সেটাতে আপনি বললেন যে আমার গোটা বীরভূম জেলা শিক্ষা সংসদ টিম কাজ করে, কিন্তু সাফল্যের শিরোপা বরাবরই আপনার ওপরেই যাবে, যেহেতু আপনি মূল লিড করছেন। আপনি কি শিরোপা সত্যিই ভাগ করে দেন, না এটা শুধু বলার জন্য বলেন? দেখুন, আমার এভালুয়েশনটা, মূল্যায়নটা আমি করব না। আমার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এমনি জনসাধারণ বলুন, স্কুলগুলো বলুন, ছাত্রছাত্রীরা, আমিও একজন প্রায় আপনার 21 বছর শিক্ষকতার জগতে রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মূল্যায়নটা আমি না করে আপনারা করবেন। আর আপনি সেটা বলছেন, তাতে কাজ যদি বিকেন্দ্রীকরণ করা হয়, যে কোনো কাজ, তাহলে কাজটা ভালো হয়।
মানে সব আমি করবো এরকম তো ক্ষমতাকে কুক্ষিগত করে কাজ, বড় কাজ হয় না, ভাগ করে দিতে হয়। তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। প্রত্যেকে যদি অল্প অল্প কাজ করে, তাদের আমার ভারটাও কমে যাবে, সবাই কাজ করবে টিম ওয়ার্কের মাধ্যমে যে কোনো কাজ। কারণ কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। তো সেই জায়গায় কাজ করতে আমি প্রস্তুত। আবারও বলছি, আমি আই কনসেপ্ট নয়, উই কনসেপ্টে বিশ্বাস করি। আমি নই, আমরা, এবং সেটাতেই চলছে, সেটাতেই চলছে। এবং তাদের সাফল্য আমরা তো পাচ্ছি। যতটুকু আগে পাওয়া যাচ্ছে। আমি মনে করি যে বীরভূম জেলাতে যদি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রাজ্যের নিরিখে ফলাফল দেখেন, তাতে দেখবেন বিগত 10-12 বছরে রাজ্যের প্রথম 10 স্থানাধিকারীতে বীরভূম জেলার 4-5 জন 6 জন ছাত্রছাত্রী থাকছে প্রত্যেক বছর, যেটা কোনোদিন, আপনিও সাংবাদিকতার জগতে অনেক দিন ধরে রয়েছেন, আপনি কিন্তু তার আগে দেখেননি। একটা পরিসংখ্যান দিই আপনাকে, এবছরের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাসের হারে এই প্রথম বীরভূম 4র্থ স্থানে এসছে। প্রথম 5-এ বীরভূম এসছে, এই প্রথম 4র্থ স্থান। এইবারে 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা রাজ্যের নিরিখে পাসের হারে বীরভূম জেলা 4র্থ স্থানে। তো এটা তো সাফল্য। তাহলে আমার শিক্ষককুল, আমার গুরুকুল কাজ করছে, আমার জেলা প্রশাসন, আমার আধিকারিকরা কাজ করছেন। গত 5 বছরে মানে আপনার প্রায় 5+ আপনার সেকেন্ড ফেজ চলছে অ্যাজ এ চেয়ারম্যান। 6 মানে 5+6 চলছে, 6 শেষের দিকে নাকি? না এখন আমার 26-27 না, মানে 6+ হয়ে গেছে, 6+ হয়ে গেছে। আচ্ছা, 6+ হয়ে গেল, মানে দুটো ফেজ। তো অনেকটা সময়, অনেকটা অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে। তো সেখানে আমরা একটা জিনিস দেখেছি, আদিবাসী এলাকায়, যেটা আপনি বলছিলেন যে বাচ্চাদেরকে আরও উৎসাহিত করবার জন্য আপনারা অনেক কর্মসূচি নিচ্ছেন, কিন্তু সেই বাচ্চাদেরকে সামনের সারিতে নিয়ে এসে খেলাধুলো বা এগুলোতে উৎসাহিত করে আরও কম্পিটিশনমূলক মানসিকতা সেটা তৈরি হতে দেখা যাচ্ছে না, বা উদ্যোগের কি কোনো অভাব আছে? না, চলছে, কাজ চলছে না এরকম আবারও নয়। মানে বারবারই বলছি যে কাজটা সবসময় আপনি একটা অনগোয়িং প্রসেস। আমি বলি, ধরুন এই ফারাক্কা, আমাদের ফারাক্কাতে একটা নতুন গঙ্গার ব্রিজ তৈরি হলো শেষের দিকে। তো এখন ব্রিজের ওপরটা সবাই দেখতে পাচ্ছে, ব্রিজটা দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছে, কিন্তু ব্রিজটা তৈরি করার সময়ে তার জলের নিচে মাটি খোঁড়া থেকে শুরু করে ফাউন্ডেশন অনেক কিছু ভরতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, বোরিং করতে হয়েছে। তখন কিন্তু সেটা দীর্ঘদিন ধরে চলেছে, সেটা কেউ নজরও করেনি। তো এখন পিলারগুলো দেখছে। তো এই রকম ব্যাপার, সাফল্য পরে হয়তো আসবে, কিন্তু এখন অনগোয়িং প্রসেসে কাজ চলছে। উৎকর্ষ বিদ্যালয়, অন্বেষণ, হ্যাঁ, এই অন্বেষণ বিষয়টা কি, এবং এটার যে কনসেপ্ট, এটাতে কি কি থাকে? মানে উৎকর্ষ কোন বিদ্যালয়কে বলবো যেটা উৎকর্ষ বিদ্যালয়, বা তাদের প্রসেস? দেখুন, এটা আমরা 2022 সালে বীরভূম জেলা প্রথম আমরা শুরু করি। উৎকর্ষ বিদ্যালয় অন্বেষণ নামে একটা প্রকল্পই বলতে পারেন। ঠিক। এখানে 10টা আমরা প্যারামিটার রেখেছিলাম। দাঁড়িপাল্লায় 10টা কর্মসূচি আছে। হ্যাঁ, 10টা মেইন প্যারামিটার, 10টা। তার উপর ভিত্তি করে আমার আধিকারিকরা, আমার কিছু ওই এসআই অফিসের স্টাফেদের নিয়ে একটা টিম করা আছে। তো আমরা প্রথম 1 বছর প্রতি মাসে, এবং তারপরে এখন 3 মাস অন্তর অন্তর প্রত্যেকটা সার্কেলের সেরা বিদ্যালয়কে আমরা পুরস্কৃত করি। প্যারামিটারগুলো কি, যে ছাত্রছাত্রীর নিয়মানুবর্তিতা, তাদের পার্সোনাল হাইজিন, স্কুলের পরিবেশ, আমার মিড ডে মিল কেমনভাবে খাওয়ানো হচ্ছে, ছাত্রছাত্রী আসছে কেমন প্রতিদিন, তাদের আসার গড়, মাস্টারমশাইরা, শিক্ষক শিক্ষিকারা কখন আসছেন কখন যাচ্ছেন, তাদের স্কুলে মানে আপনার স্পোর্টস অ্যাক্টিভিটি কিছু হচ্ছে কিনা, আমার এনভায়রনমেন্ট, গাছপালার লাগানো আছে কিনা, মানে এই, এবং স্কুলের সামগ্রিক পরিবেশ, এবং অবশ্যই পড়াশোনা। ঠিক, ওটাই তো আসল। ছাত্রছাত্রীরা পড়াশোনাটাতে কতটা এগোচ্ছে, আমি হয়তো একটা ইনপুট দিচ্ছি, তো ইনপুটটা নেওয়ার পরে তার আউটপুটটা কি হচ্ছে, ঠিক, ওটা তো জরুরি। যে এইটার উপর নির্ভর করে আমরা উৎকর্ষ বিদ্যালয় অন্বেষণ, এটাতে কি হয়, ধরুন একটা সার্কেলের কোনো 1 মাসে একটা বিদ্যালয় এইসবের জন্য সব দিক থেকে সিলেক্ট হলো, পরের মাসের জন্য যখন প্রতিযোগিতা হবে, চলছে, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। তো সেখানে পরের অন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ভাববে
যে ওরা পেলে আমরা কেমন না, সুস্থ একটা প্রতিযোগিতা। তাতে কি হচ্ছে, আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার হারটা একটু লার্নিং গ্রাফ হয়তো বাড়বে, স্কুলের পরিবেশ সারাউন্ডিং বাড়বে। এই প্রসঙ্গে একটা আপনাকে কিছুদিন আগেই পড়ছিলাম একটা গল্প স্যার আলবার্ট আইনস্টাইনের। তো আমরা তো সবাই জানি, তো আইনস্টাইনকে একটা কলেজের একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে, ইনভিটেশন করতে গিয়েছে। তো উনি বলেছেন যাব, তো উনি এসেছেন। অনুষ্ঠান শেষে ওখানকার যারা প্রিন্সিপাল এবং অন্যান্য স্টাফেরা বলেছেন যে আমি আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কিছু কোশ্চেনিয়ার দিয়ে যান, তারা সলভ করবে। তো উনি কোশ্চেনিয়ার কিছু দিয়ে চলে গেছেন। পরের বছরে আবার ওই স্কুলে কলেজের অনুষ্ঠানে ওনাকে আবার ইনভিটেশন করতে গিয়েছে। তো ওনাকে যখন বলেছি যে আপনাকে আগের বছরও বলেছিলাম, এসেছিলেন, এবছর উনি একটু ভোলা মনে ছিলেন, বলছে আমি জানি না, তো যাবো। পরের বারও এসছেন। যথারীতি পরের বছরে ওই যে ফার্স্ট ইয়ারের ছেলেদের তখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, ওই প্রিন্সিপাল স্যার এবং মাস্টারমশাইরা বলেছেন যে আপনি আরও এদের জন্য, এই সেকেন্ড ইয়ারের ছেলেদের জন্য কিছু কোশ্চেনিয়ার দিন। উনি দিয়ে গেলেন, চলে গেছেন। 3 নম্বর বছরে আবার ওনাকে ওই প্রোগ্রামে ডেকেছে, উনি এসেছেন এবং আবার মাস্টারমশাইরা বলেছেন যে আপনি থার্ড ইয়ারের ছেলে মেয়েদের জন্য কিছু কোশ্চেনিয়ার দিন। দিয়েছে। সেদিন আইনস্টাইন যেতে পারেননি, বৃষ্টি পড়ছিল, থেকে গেছেন কলেজের ক্যাম্পাসে। মাস্টারমশাইদের মধ্যে দ্বিতীয় বছর থেকেই একটা প্রশ্ন কৌতূহল ছিল যে প্রথম বছরে যে কোশ্চেনিয়ারগুলো, যে 30টা কোশ্চেন উনি করেছেন, সেকেন্ড বছরে সেম কোশ্চেন 30টা কোশ্চেনই উনি দিয়ে গেছিলেন। তৃতীয় বছরে থার্ড ইয়ারেও সেম 30টা কোশ্চেন, একই কোশ্চেন, কোনো রকম অন্যরকম কোশ্চেন নয়। তো পরের দিন যখন আইনস্টাইন যাচ্ছেন, তখন এনাদের মধ্যে খুব কিউরিসিটি যে একই কোশ্চেন তিনটে ইয়ার নয়, একই ইয়ার, তো তারা ফার্স্ট ইয়ার ছিল, সেকেন্ড ইয়ার ছিল, থার্ড ইয়ার। তো তাদেরকে একই ছেলে মেয়েদের জন্য একই কোশ্চেন 3 বছর একই কেন দিলেন, এত বড় একটা গুণী মানুষ? তো তখন উনি ওনাকে জিজ্ঞাসা করেছেন, উনি বলেছেন যে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে, তখন এরা খুব কিউরিসিটি। তো বলেছেন আপনাদের প্রত্যেক বছরের খাতা প্রিজার্ভ করা আছে, অ্যান্সার স্ক্রিপ্ট? বলছে হ্যাঁ আছে। বললো যে কিছু ছেলের 3 বছরের খাতাগুলো অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে আসুন। নিয়ে বললো, এনেছে। নিয়ে বললো দেখুন যে প্রথম বছরে কী লিখেছিল, সেকেন্ড বছরে কী লিখেছিল, থার্ড ইয়ারে কী লিখেছে। দেখা যাচ্ছে যে প্রথম বছরে যে ছেলেটি যা লিখেছে, সেকেন্ড ইয়ারে সে আরও একটু ভালো করে লিখেছে, একই কোশ্চেন, অ্যান্সারটা একটু অন্যরকম হয়েছে। থার্ড ইয়ারে আরও ভালো, আর একটু ভালো। কেন বললাম? এই যে ইনপুটটা দিচ্ছি, বারবার আমি বলি যে ইনপুটটা, আজকে যে ইনপুটটা আমি দিচ্ছি, ইনপুটটা পাচ্ছে ছেলেমেয়েটা, আরও বেশি করে দিনের পর যদি বেশি ইনপুট আমরা দিতে পারি, সে আরও প্রস্ফুটিত হবে। ইনপুটটা শুধু একবার দিয়ে দিলাম, সারা বছর বসতে পারবো না, ইনপুট দিতে থাকতে হবে। তার মধ্যে কন্টিনিউয়াস প্রসেস, বারবার বলি, কন্টিনিউয়াস লার্নিং ইজ এ প্রসেস, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। তো এখানে তার মধ্যে যত আমি ইনপুট দেবো, সে তার ভিতরের যে অন্তর্নিহিত সত্তাটা, সেইটার প্রকাশ বিকাশ হবে। আপনারা এত চেষ্টা করছেন, এত অন্তর্নিহিত বিকাশ ঘটানোর চেষ্টা করছেন, উৎকর্ষ সাধনের চেষ্টা করছেন, ইনপুটস দিচ্ছেন, তৎসত্ত্বেও আপনাদের প্রতি আস্থা হারাচ্ছেন কেন? গার্জেনরা স্কুলগুলো থেকে কার্যত ছাড়িয়ে নিয়ে গিয়ে বেসরকারি জায়গায় নিয়ে চলে যাচ্ছে। না, আমি তো আবার একই জায়গায়, আমি বলে দিলাম এই ব্যাপারটা, এই প্রশ্নটা আগেই আপনাকে বলেছি যে সব জায়গায় সব রকমভাবে আমি কম্পিউটার যন্ত্র আমরা কেউ নই যে একই রকম রেজাল্ট দিনের পর দিন একই রকম আসবে। তো সেই জায়গায় রক্তমাংস করার মানুষ, আমার শিক্ষককুল চেষ্টা করছে। কোনো জায়গায় অবশ্যই খামতি নেই, এটা একবারও বলবো না। খামতি থাকলে সেগুলো অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা বুঝিয়ে নেওয়ার। আবারও বলছি, টিম ওয়ার্কের মাধ্যমে, কোনো একার কৃতিত্বে নয়। তবে আবারও বলছি, এক একজনের ভাবনা, এক একজনের ম্যানেজমেন্ট ক্ষমতা এক এক রকম।
তো যেখানে একটু ভালো সেখানে ফল ভালো হচ্ছে, যেখানে একটু কম সেখানে আমরা চেষ্টা করব আরও ভালো করার। বলছি এত উদ্যোগ শিক্ষা ব্যবস্থা নিয়ে, তৎসত্ত্বেও পশ্চিমবঙ্গে যে শিক্ষার গ্রাফ সেটা কমছে দিন দিন, এটার জন্য কারণ কি মনে হয় আপনার? না, গ্রাফ কমছে না তো। আপনি দেখুন সর্বভারতীয় পরীক্ষাতে এই যে কিছুদিন আগে নিটের রেজাল্ট বেরোলো, আমার এখানকার মফস্বলের ছেলেমেয়েরা খুব ভালো ভালো রেজাল্ট করেছে। মুর্শিদাবাদের মতো একটা জেলাতে যেখানে এত সংখ্যালঘু, আমরা বলি যে শিক্ষার হার কম বলে থাকি, কিন্তু সেখান থেকে 200-র ওপর নিটের কোয়ালিফাই করেছে। তো সর্বভারতীয় পরীক্ষাতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন ভালো ভালো জায়গায় যাচ্ছে। এটা কিন্তু এটা প্রচার একটা হয়তো একটা হচ্ছে। আবারও বলছি, আগের থেকে আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছি। মানে প্রচারের বাইরে থেকে আমাদের জেলার ছেলে বলুন, আমার বাংলার ছেলেমেয়েরা কিন্তু বাইরে অনেক বেশি, বাইরের পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় বলুন, সর্বভারতীয় ক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা নাম তাদের দৃষ্টান্ত বজায় রাখছে। একটু ব্যক্তিগত বিষয়ে আসি। আপনার সে গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, প্রলয় নায়েক, আস্তে আস্তে বড় হলো, ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে যেগুলো একটু শেয়ার করতে চান আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে? প্রচুর স্মৃতি ছেলেবেলায়। ঝড় উঠেছে, আম পাড়ার কোনো ঘটনা? প্রচুর প্রচুর প্রচুর। আম নয়, তাল। তো আমার মাটির বাড়ি, এখনও মাটির বাড়ি গ্রামে। তো আমাদের বাড়ির দুদিকে পুকুর, তো বাড়ির পিছন দিকে গোয়াল ঘর, আমাদের গরু মোষ এখনও আছে। তো গোয়াল ঘরের সব দেখাশোনা কে করে এখন? আপনি তো সময় খুব একটা দিতে পারেন। আমি গ্রামে দেখবেন প্রতি সপ্তাহেই যাই। ওখানে কাকু আছে, আমাদের আরও কাজের লোক টোক আছে, কাকু কাকিমা আছে, ভাই আছে, কাকুর ছেলে। এমনি আমরা যৌথ ফ্যামিলি এখনো। কোনো জমি জায়গা মাইক্রোস্কোপিক ফ্যামিলি হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনাদের একটা বার্তা যে এখন আমরা যৌথ। হ্যাঁ, এটা আমরা আমার মেয়ে যেমন মানুষ হয়েছে যৌথ ফ্যামিলিতে। মানে আমি আবারও বলি, সবাইকে বলবো যে আমরা যেটা অনুপরমাণুতে চলে যাচ্ছি না, বাচ্চা থেকে মানুষ করার ক্ষেত্রে যদি যৌথ ফ্যামিলি থাকে, তার জায়গাটা, তার টেস্ট একটা অন্যরকম। তো সেখানে যেটা বলতে যাচ্ছিলাম যে ওখানে তাল গাছ একটা পুকুরের মধ্যে, মানে একটু ঢেউ খেলানো অবস্থায় ছিল। তো সেখানে তাল পড়েছে। তো আমি আমার একটা বন্ধু, 2-3 জন, বিকাশ বলে একজন বন্ধু, বিভাস ছিল, আফিস। তো আমি জলে ঝাঁপ মারতে যাব, সেই সময় বিকাশ বলে যে ছেলেটি, ও তার আগে ও তাল গাছে উঠে বসেছিল, একটু ঢেউ খেলানো, ওইখান থেকে ঝাঁপ মেরেছে, আমি নিচে পাড় থেকে বেড়েছি, ও তালটা কুড়িয়ে ছুটছে পুকুরে পাড়ে পাড়ে। তো আমি পিছনে পিছনে ছুটছি, আমার দাদু ছুটছে, আমার পিসি ছুটছে, নিয়ে মাঠে গিয়ে সেই তালটা কাটা হলো। মানে এই যে স্মৃতি, এইগুলো মানে ভোলা যায় না। দিক বিদিক জ্ঞান শূন্য, নিতেই হবে। তো এই জায়গাটা আমি গ্রামের এখনো সবসময় গ্রামে প্রচুর ভালোবাসি। কিন্তু আবারও বলছি যে মানসিকতা সব জায়গাতেই পরিবর্তন হচ্ছে, গ্রামেরও সেই মানসিকতা আগের মতো নেই। কিন্তু আমি কেমন, আবারও বলছি, আমি কেমন, আমার ওপর ডিপেন্ড করছে আমি কোন জায়গায় খাপ খাতে পারবো আর কোন জায়গায় খাপ খাতে পারবো না। আমার যদি সব জায়গায় খাপ খাওয়ানোর ক্ষমতা থাকে, তাহলে আমার অন্যদের কোনো প্রবলেম নেই। আমি সবসময়, আমরা ভাবি যে আমি যেখানে যাবো আমার জন্য চেয়ার পাতা থাকবে। কেন থাকবে? কি করেছি আমি? এই জায়গাটা আমরা বুঝতে পারি না। মানে চেয়ার নিয়ে খুব সচেতন না, কোনো সচেতন না। আমার যদি আপনার কথা বলছি না, আমার জন্য একটা চেয়ার পাতা আছে, এই ব্যাপারটা, মানে এই মানসিকতা, চেয়ারটা একটা সিম্বলিক। ব্যাপারটা হচ্ছে যে অনেকজন দেখবেন গ্রাম থেকে উঠে আসার পরেও গ্রামে মিশতে পারে না। ঠিক, বেশিরভাগই তো গ্রাম থেকে উঠে আসা। একদম। তো সেই জায়গায় মানিয়ে নেওয়াটা জন্য আপনাকে ওদের মতো করে ভাবতে হবে। আবারও বলছি, আপনি যখন গ্রামে যাচ্ছেন, আপনি গ্রামের লোকের মতো আপনাকে থাকতে হবে। আপনি যখন টাউনে যাচ্ছেন বা আমি যখন কলকাতায় যাচ্ছি, আমাকে আদব কায়দাটা ওখানকার মতো, যেখানে যে পরিবেশে মানিয়ে নেওয়াটাই আসল আমার কাছে, আমার জীবন দর্শন এটাই। আমরা দেখেছি যে এখনও আপনি যখন গ্রামে যান, গ্রামে কোনো অনুষ্ঠান হলো, কীর্তন সংকীর্তন নিয়ে আপনি খোল বাজাতে বাজাতে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করেছেন, উদ্যত্ত কণ্ঠে 2 বাহু তুলে, মানে যাকে আমরা বলি উদ্বাহু হয়ে, কার্যত বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে পড়ছেন। এই যে মিলে যাওয়া, একত্রিত হওয়া, একত্ব বোধ তৈরি করা, যেটা আমরা দেখতে পাই আপনার ফেসবুক পোস্টে, এগুলো অভিনয় হলে আমরা বুঝতে পারতাম, কারণ আমাদের সচেতন চোখ, কিন্তু এগুলো আমাদের বরাবরই মনে হয় যে এগুলো আন্তরিকতা। তাই এই আন্তরিকতা, এই ভালোবাসা, ভাবনা,
এগুলো কি করে আসে, কিরমভাবে এখনো এইভাবে মেশানো যায়? না না, এইটা তো আমি নতুন করছি না, এটা দিনের পর যুগ যুগ ধরে বছরের পর বছর এটা এইগুলো করি। মানে আমি শহরে এলেও আমি গ্রামের প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান, এই তো রথ, সোজা রথকালের পর Recent রথ আসছে। রথ, আমি যখন গ্রামে থাকতাম তখনও রথ করতাম। তখন ওই একটা গাছ, মানে গাছের, সেটাও একটা ঘটনা বলতে পারি। কোঙা গাছ বলে একটা গাছ, কোঙা গাছ, গ্রামের দিকে অনেকজন জানবে, এখন তো দেখতেই পাওয়া যায় না। তো ওই কোঙা গাছের গদিটা দিয়ে আমরা ওই রথের চাকা তৈরি করতাম। আমাদের কিষাণ ধতদা, মানে আদিবাসী সর্দার, তো ও তৈরি করে দিত। তো আমরা এরমভাবে করেছি। কিন্তু তো এইটা নতুন এমন কিছু নয়। হরিনামের দলে গ্রামে যখনই কি সবসময় আমি খোল বাজিয়েছি, সব সময়কার জন্য, এখনও তাই করি। গ্রামের মতো থাকি। আবার যখন মই দিত, আমাদের হেরনের মোষ, হেরনপুরের সলাই সিংহে মোষ বলে, 14 পো 15 পো খাড়াই হয়। তো এখনকার দিনে ছেলে মেয়েদের তো একটু জানবে না, আমরা মই দেওয়ার পরে দেখবেন মাছ ভেজে, সেই মাছ পেঁচেতে করে করেছি, ধানের শীষ ছিঁড়েছি। তো এর মধ্যে একটা আলাদা একটা অন্য একটা ব্যাপার, মানে এগুলো সেই একটা পড়েছিলাম না, তপবনের কি অনির্বচনীয় মহিমা। তো এই মহিমাটা প্রকাশ করা যায় না, মানে এটা ভিতরের, এটা শুধু অনুভব করা যায়। সেই অনুভব থেকে এখনো দৌড়ে যাওয়া ভালো লাগে অ্যাকচুয়ালি। যেটাই হোক না কেন, আপনি যদি সেই কাজটাকে ভালোবাসেন তাহলে আপনার ভালো লাগবে, আপনি যদি মন থেকে চান যে কোনো জিনিস। আর যদি সেই, আবার একটু আগে বলছিলাম যে আমরা যদি ভাবি যে আমি একটা কলেজে পড়াই, আমি ক্লাসে ছেলে মেয়েরা পড়লো না, আমি তো মাইনে আমার অ্যাকাউন্টে হয়ে যাচ্ছে, 1 তারিখে ক্রেডিট হয়ে যাচ্ছে, এইটা মানসিকতা হলে একই রকম। আর যদি আমার মনে হয় যে আমার কিছু দেওয়ার আছে, ঠিক, সরকার বা ওই সমাজ আমাকে এই জায়গায় এনেছে, আমি যে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাটা আমি মাইনে হিসেবে পাচ্ছি, তার রিটার্নটা যদি আমি দিতে পারি না পারি, তাহলে আমি কিসের মানুষ? এবং ওই দায়িত্বটার জন্যই তো আমাকে রাখা হয়েছে ওখানে। একদমই তাই। আমি শুধু স্যালারি নিয়ে গেলাম, আর দায়িত্ব, এই মানসিকতাটা সবার ক্ষেত্রে দরকার। আমরা ইদানিংকালে দেখেছি অনেক শিক্ষকের চাকরি গেল। আবার পরীক্ষার ব্যবস্থার জন্য অলরেডি নোটিফিকেশান জারি হয়েছে, অ্যাপ্লিকেশান চলছে। এই যে এতজনের চাকরি গেল, এটাকে আপনি কিভাবে দেখেন? কষ্ট হয়? আপনি তো শিক্ষক। না, দুর্নীতির সঙ্গে কোনোদিন কোনো আপোষ আমি করিনি। পার্সোনালভাবে, ব্যক্তিগতভাবে প্রলয়নায়ক করেনি, রাজনীতিগতভাবেও প্রলয়নায়ক করেনি। তার বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছি, হব। এবং আপনি আমার ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমার যদি বিগত দিনের পোস্ট দেখেন, সেখানেও আমি সোচ্চার হয়েছি। এই জায়গাতে কোনো দ্বিমত নেই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, সে যেই হোক, সে আমার দল হোক বা অন্য দল হোক, আমার কাছের ব্যক্তি হোক বা আমার দূরের ব্যক্তি হোক। দুর্নীতি যারা করবে তার ফলভোগটা আমাকে যেন করতে না হয় আমি দলে থেকে। মানে যেটাতে আমি দোষী না, কিন্তু আমি দোষের মধ্যে পড়ে গেলাম। আমাদেরকে ফলভোগ করতে হচ্ছে, আমাদেরকে কথা শুনতে হচ্ছে, কেন শুনবো? এই জায়গাটা তো আমাদের খারাপ লাগে। এই যে এদের চাকরি গেল, এটার জন্য কারণ কি মনে হয়? না, কারণ তো দুর্নীতি হয়েছে। এটা তো মানে অস্বীকার করার জায়গায় দুর্নীতি হয়েছে। দুর্নীতি হওয়ার কারণে মন্ত্রী জেলে, এখন মন্ত্রীর সাথে আরও যারা আছে, আবারও বলছি, এটা বিচারাধীন বিষয়। কিন্তু এই ব্যাপারে যারা প্রকৃত দোষী তাদের কঠোরতম শাস্তি দাবি করছি। এবং যারা চাকরি গেল তাদের মধ্যে হয়তো বহুজন যোগ্য, যারা পরীক্ষা দিয়ে তারা পরিশ্রম করে চাকরি পেয়েছে, এই ভাগ্যের পরিহাসে তারা এই জায়গায় মানে শিকার হয়ে গেল। এইটা কষ্ট হয়, এটা অবশ্যই কষ্ট। আমার অনেক ভাই বোনেরা রয়েছে আমার জেলার, অন্য জেলারও রয়েছে, অনেক পরিচিত, তাদের সাথে সবসময় আমি আপনাকে ফোন তো করে অনেকে চাকরি আমি তাদের সঙ্গে কথা বলেন, আমি তাদের সঙ্গে মিট করেছি। আমি ব্যতীত করতে পারেন যে দাদা আশ্বস্ত করে জায়গা নেই। আমি দেখুন, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তাদেরকে, তাদের দাদা হিসাবে, ভাই হিসাবে তাদের পাশে থাকার অঙ্গীকার, মানে তাকে তো চাকরি ফিরতে পারবো না, কিন্তু মানসিক, মেন্টালি আমি জানি যে অনেক মাস্টারমশাইরা, কারণ আমি শিক্ষক সংগঠনটা খুব ছোট থেকে করছি একবারে, তো সেই জায়গা থেকে যখন দেখেছি তাদের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে আত্মিক একটা বন্ধন আমার শিক্ষক শিক্ষিকাদের সাথে, তো তাদেরকে আমি চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি জানি অনেক মাস্টারমশাইরা যারা লোন করেছে, ওই তাদের বাবা মায়ের পুরো সংসার চলে, অনেকজনের বাবা মায়ের দুরারোগ্য, ক্যান্সার বা বিভিন্ন রকম তো এই জায়গাগুলো খারাপ লাগার দিক। এইটার মানে কি বলবো, এটার বলার কোনো ভাষা নেই। কি মানসিকভাবে তাদের সাথে আছি, তাদের সাথে কথা হয়ও আমার, এবং
এই ব্যাপারে কি বলবো, দোষীদের প্রকৃত শাস্তি মানে কঠোরতম, মানে কঠোরতম, যত তাড়াতাড়ি শাস্তি হয় তত ভালো, মানে প্রক্রিয়া চলতেই থাকবে, একবারই নয়, ইমিডিয়েট প্রসেসে এটা হওয়া দরকার। এই যে এতগুলো টিচার চলে গেল, স্কুলগুলোতে তার তো এফেক্ট পড়ছে, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার তারা ডিসেম্বর পর্যন্ত যাচ্ছেন, তো তাদের তো শিক্ষা এবং পরিকাঠামোতে একটা বিরাট চাপ পড়েছে। এখনো পর্যন্ত পড়েনি, ডিসেম্বরের পরে, ডিসেম্বর পর্যন্ত এখন তো যাচ্ছে, কিন্তু তাদের মেন্টাল অবস্থাটা একটা খারাপ হয়ে আছে যারা পড়াচ্ছেন। যারা পড়াচ্ছে তারা তো সেই ফ্রেশ মাইন্ড নিয়ে পড়াতে পারছে না। দেখুন, আমাদের ডিসেম্বর পর্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থ বসু মহোদয় এই ব্যাপারে আলোচনা করছেন, বলেছেন, ওনারা তো যা দেখার দেখছেন, কিন্তু দিনের শেষে আবারও বলছি, দোষীদের প্রকৃত শাস্তি হওয়া দরকার। তবে আমি আশা রাখছি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী পার্থ বসু মহোদয় এই ব্যাপারটা নিয়ে অনেক সত্যিই ভাবছেন, তো দেখা যাক কি হয়। মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক যে এগুলো আছে, মন্ত্রী কি আলাদা আলাদা থাকা দরকার না একটা মন্ত্রীতেই চলছে? ঠিকই আছে তো, দেখুন আলাদা আলাদা কাজটা আপনি যেটা বলছিলেন সেপারেশন অফ ওয়ার্ক, তাহলে কি মন্ত্রী সব জায়গাতে সেটা দেখুন, একটা যিনি কাজ করছেন সেখানে কিন্তু এখন যিনি আমাদের শিক্ষামন্ত্রী রয়েছেন পার্থ বসু মহোদয়, উনি কিন্তু সমস্ত ব্যাপারেই খুব উদ্যোগী, প্রশংসনীয় কাজ করছেন। এই ঘটনাগুলো যেটাকে বলছেন ঘটনা প্রবাহ চলছে, সেটা খুব আগেকার। তো ওনার আমলে কিন্তু এমন মানে কোনো কিছু শিক্ষা নিয়ে কোনো দুর্নীতি বলুন বা অন্য কিছু, উনি কিন্তু বিভিন্ন রকমের, দেখুন কলেজে প্রথম অনলাইনভাবে ভর্তির পোর্টাল সিস্টেম এবং পুরোটাই সরলীকরণের চেষ্টা করছেন, কিন্তু এই নিয়ে দুটি ফেজে দেখলাম গতবারে, এই ব্যাপারটা এই ভাবনাগুলো তো উনি করছেন, তাহলে অসুবিধা কি আছে? মানে চলতেই পারে আলাদা আলাদা চলবে। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়েও দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, উনি এত বিরোধিতা, এত কুৎসা, এত কিছুর পরেও কিন্তু একা কুম্ভের মতো লড়ে যাচ্ছেন, সামলাচ্ছেন। তাহলে যিনি কাজ করতে পারছেন তাকে সরিয়ে কিছু বা তার জায়গায় অন্য কাউকে। আপনার সম্পর্কে কিছুদিন আগে বিজেপির নেতা তার ফেসবুকে একটা পোস্ট করেছেন, অনুপম হাজরা, তাতে আপনার প্রশংসা করেছেন, আপনার সঙ্গীত চর্চা, আপনার ব্যক্তিগত জীবন, আপনার এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে খুব বেশি দুর্নীতি বা কোনো সরাসরি অভিযোগ নেই, ফলে আপনার মতো মানুষকে তিনি একটা ভালোবাসেন, তিনি পোস্ট করেছেন। তো অনুপম হাজরার প্রশংসাকে আপনি কিভাবে দেখেন? না, অনুপম, দেখুন, বিশ্বভারতীর সূত্রে অনুপমের সঙ্গে আগে থেকেই আমার পরিচিতি। আমাদের দলের অনেকে এটাই বলছে যে অনুপমের হয়তো তৃণমূলে ব্যাকের একটা সূত্র হতে পারেন আপনি, অনেকে বলছেন বিরোধীরা। ব্যাপারটা হচ্ছে যে বিশ্বভারতীতে থাকার সুবাদে, আমিও বিশ্বভারতীর ছাত্র, ও বিশ্বভারতীর ছাত্র, তো আমাদের এমপি ছিল, আপনাদের দলের, আমাদের দলের বোলপুরের লোকসভার এমপি ছিল, আমি বোলপুরের ভূমিপুত্র, ও বোলপুরের। এবার আমিও দেখলাম যে যদি কারো ভালো লাগে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, তো এই জায়গাটা তো আলাদা, এটা খোলামেলা একটা ভাবনা, এটা খোলামেলা। কারণ আমাদের কবিগুরুর শিক্ষায়, আদর্শে দীক্ষিত আমরা, গাছতলায় পড়া, খোলা আকাশের নিচে, মানে খোলা মন, বাঁধন ছাড়া মন, এই জায়গাটা যখন উনি বলেছেন, সম্মান জানাই ওনাকে যে উনি, ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা এসেছে। এর থ্রু তৃণমূলে আসার কোনো এর সঙ্গে আমি তো কোনো কিছু যোগসূত্র তৃণমূলে আসার এর সঙ্গে পলিটিক্সের কোনো ব্যাপার নেই। আপনি সূত্র তৈরি করছেন না, এই ব্যাপারে কোনো পলিটিক্স নেই। ও যেটা লিখেছে তাতে ও নিজেও লিখে দিয়েছে যে এর সঙ্গে পলিটিক্স খুঁজবেন না। আচ্ছা, ওখানে একটা আপনার অনেকগুলো গুণের সঙ্গে উনি একটা গুণ উল্লেখ করেছেন, খুব ভালো আপনি গান করেন। এখন যদি আমাদের দুকুলি একটু দর্শকদেরকে গান শোনান, আমরা খুব, না আমি বলি গান বা যদি কীর্তন যন্ত্র যদি একটু করা যায়, যদিও সিস্টেম নেই, এটা ভাবের ব্যাপার তো। এবং আমরা দেখেছি যে আপনি মাঝে মাঝে রাত্রেবেলায় কখনো পাহাড়ে বেড়াতে গিয়ে 3 বাজিয়ে বাজিয়ে কিন্তু গান করছেন, তার ছবি মাঝে মাঝে আমরা দেখতে পাই। আপনি কোনো কিছু রাগঢাক করেন না, যা কিছু সরাসরি একদম খোলা মাইন্ডে, এইটা আমরা দেখতে পেয়েছি, এখনো পাই, ফেসবুক খুললেই রয়েছে। পাহাড়ে বেড়াচ্ছেন, কখনো কোথাও একটু চা খেতে খেতে উদ্যত্ত কণ্ঠে গান করছেন। তো আমাদের এই মঞ্চে একটু তো আমাকে এই আবদার থাকলো যদি একটু কিছু আমাদের শোনানো যায়।
গান ওরকমভাবে তো হবে না, আমি দুটো লাইন আমি শোনাই। আমার যারা মানে আমার যারা ভালোবাসেন শুভানুধ্যায়ী, এবং আমার যারা পীর গ্রুপ, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার পলিটিক্সের যারা আমার কাছের জনরা রয়েছেন, মানুষরা সবাই, আমি যেভাবে তাদের কাছ থেকে পেয়েছি স্নেহ, আমার ছাত্রছাত্রীরা, আমার মাস্টারমশাইরা, তো একটা গান আছে যে, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। এটা তো প্রথম শুরু। তো লাস্টের লাইন আছে এই মধ্যে, আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধনও কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমার যারা গুরুজন, আমার যারা খুব কাছের জন, প্রিয়জন, পীর গ্রুপ, সবার কাছ থেকে আমি যা পেয়েছি এবং পাচ্ছি, আমি সারা জীবন শিখতে চাই। আমার কোনো কিছু ভুল হলে আপনারা আমাকে সংশোধন করবেন। আমি আবারও বলছি, সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে সমাজের ভালোর জন্য সব কিছু করতে চাই। আপনার রাজনৈতিক গুরুকে? রাজনৈতিক গুরু অনেকজন। মানে রাজনীতিতে যখন আমি প্রথম শুরু করি, আমি বোলপুর কলেজে ফার্স্ট ইয়ারে এজিএস, তখন ছাত্র পরিষদ 95-96 সিপি। তো তখন থেকে আমি পলিটিক্সটা, ডিরেক্ট পলিটিক্সটা করছি। রাজীব গান্ধী বোধহয় 1991 সালে বোধহয় মারা গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 1991 তো? 91, হ্যাঁ 91 যখন রাজীব গান্ধী মারা যান, সেই বছরে মোস্ট প্রবাবলি বোলপুরের জিতেছিলেন কংগ্রেস থেকে ডক্টর শোষণ বন্দ্যোপাধ্যায়, যদি প্রথম বলেন ডক্টর শোষণ ব্যানার্জি। তখন আমি গ্রামে, পুজোর পরে বিজয় মিছিল হয়েছিল গ্রামে, আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি, হ্যাঁ 7 বা 8। তো গোটা আমার কসবা অঞ্চল ঘুরেছিলাম, জানি না কিছু না। আমার বাড়িতে কংগ্রেস, তখন হাত কংগ্রেস, সে একটা কংগ্রেসের হাতের একটা টিপ তখন কপালে লাগানো হতো স্টিকারের মতো, সেটা লাগিয়ে ঘুরছি। তো তখন থেকে গ্রামের একটা ভাবধারা, এবং তারপর থেকে সুতঞ্জিটু আমি হরগুড়িতলায় ওখানেই থাকতাম। তো সেই জায়গা থেকে প্রথম উনি, তারপরে কলেজ লাইফে পারি করি, তারপর আস্তে আস্তে বোলপুরের যে সমস্ত ব্যক্তিত্ব রাজনৈতিক রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসে, আমাদের অনুব্রত মণ্ডল, চন্দনা সিনহা, বিকাশ দা, সুদীপ্ত দা, তারপর তো এটা তো বোলপুর গেল, গগনদা ছিল সেই সময় আমাদের বিশ্বভারতীর পলিটিক্সে, লালটুদা, নাজিবুলদা ছাত্র রাজনীতিতে আমাদের, এবং তরুদা বিশ্বভারতী মারা গিয়েছেন। এরপরে তারপর ছাত্র রাজনীতির সেই সময়টাতে আমি কিছুদিন অভয়দাকে পেলাম আপনার শিউড়ি শহরের। তারপরে তো আমরা নিহার দত্ত তো পাইনি, আমরা পাইনি, কিন্তু সাঁইথিয়াতে একটা জানতাম যে কোথাও কিছু কংগ্রেসের আমলে ঝামেলা হলে নিহার দত্ত কিছু লোক পাঠাবে বা পুলিশ পাঠাবে, এইটা একটা গ্রামের দিকে একটা আমাদের ধারণা ছিল। তারপরে তো আশিস স্যার রক্ষাকর্তা হিসেবে তৃণমূলের, সুমঞ্জেটু তো ছিলই। তারপর চিত্তমামা মারা গেছেন, সোনাদা, সুনীতি চট্টরায়, তো এই সমস্ত। তারপরে তো আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেনই আপনাদের এখানে, আমাদের স্বর্ণদা আমাদের শিক্ষক ছিলেন, মারা গেছেন। বহুজনের সাথে আস্তে আস্তে ছোটো থেকে সবার সঙ্গে শিখেছি, এবং বোলপুর পার্টি অফিসে আমার স্কুল করা, মানে স্কুলে যখন চাকরি করি তখনও ডাইরেক্ট আমি পার্টি অফিসে প্রচুর সময় দিই প্রথম থেকেই, কিন্তু এটা এখনও স্টিল নাও আমার অফ টাইমটা পার্টি অফিসে আমি থাকি। কেন? বিভিন্ন জন বিভিন্ন অভাবযোগ নিয়ে থাকে, আমি 100% আমার অফিসের বাদে, আমার কর্মকাণ্ডের বাদে আমি পলিটিক্সটা করতে ভালোবাসি, সংগঠনটা করতে ভালোবাসি এবং করিও। মানুষের আপদে বিপদে। আপনার জীবনে অনুব্রত মণ্ডলের প্রভাব কেমন? অনুব্রত মণ্ডল অবশ্যই আমার জেলা সভাপতি ছিল বহুদিন ধরে। বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের প্রভাব অনেকজনের ওপরই। মানে আমরা দেখেছি যে যেমন রাম লক্ষণের পাশে হনুমান থাকে, সেরকম আমরা দেখেছি যে প্রত্যেকটা বিভিন্ন মঞ্চে আপনি খুব কেষ্টদার কাছে থাকতেন। হ্যাঁ, কেষ্টদার কাছে সবাই থাকতো সব সময়, মানে আমরা কাছে কাছে, মানে একদম ডান হাতে, মানে কাছেই দেখেছি আর কি।
কেষ্ট মোড়ল যদি বলেন, কেষ্ট মোড়ল আমাকে পলিটিক্সের বাইরে অন্যভাবে স্নেহ করে এখন অবশ্যই। কেষ্টদার সাথে একটা আলাদা, কেষ্টদা চাঁদা স্নেহ করে, ছোট থেকে একটা দেখছে, তো সেই জায়গাতে কেষ্টদা একটা অন্যভাবে স্নেহ করে। এবার পলিটিক্সের যখন যদি বলেন, পলিটিক্সের ক্ষেত্রে কেষ্টদা আমাদের জেলার সেই সময় কিছুদিন আগে পর্যন্ত আমার জেলা সভাপতি, সমস্ত রকম কাজকর্মগুলো। এবার আমি যেহেতু পার্টিকর্মে একটু আগেই বললাম যে আমার বাড়ি বোলপুর, বোলপুরের একজন লোক যদি এখানে পার্টি ভিত্তিতে যাই, বিভিন্ন কাজকর্মে আমি কাজ করেছি বলে আমার এবিলিটি নিশ্চয়ই ছিল, সেই জন্য কেষ্ট মোড়ল আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, নিয়ে এসছেন, দায়িত্ব দিয়েছেন, সেই জায়গাতে আমি সফল হয়েছি। আজকে বীরভূম জেলার ইতিহাসে শিক্ষক সংগঠনে যদি আপনি দেখেন যে আমরা 5000 হাই স্কুলের শিক্ষিকা নিয়ে সম্মেলন করে দিয়েছিলাম 2018 সালে। গোটা বাংলার ইতিহাসে কোনোদিন আজকের দিন পর্যন্ত কোনো জেলা 5000 শুধুমাত্র হাই স্কুলের শিক্ষিকা নিয়ে সম্মেলন করেছে নাকি আপনি না? আমরা বোলপুর হাই স্কুলের করেছিলাম, আর সিউড়ি ইন্ডোরে তো আরো বড় করেছিলাম 2017 সালে। হ্যাঁ, যেটা হাই স্কুলে, তখন প্রাইমারি নয়, তখন শুধু হাই স্কুল নিয়ে প্রায় 7,500-8,000 শিক্ষক শিক্ষিকা নিয়ে আপনারা ছিলেন, দেখেছেন যে পুরো উপচে বাইরেও প্রচুর লোক, জায়গা পায়নি। তো দেখুন, যে জায়গাটা আমাকে অনেক সময় অনেক বুথের দায়িত্ব দিয়েছে, আমার অঞ্চলের দায়িত্ব দিয়েছে, যেখানে যখন দল পার্টি যা দায়িত্ব দিয়েছে আমি সবসময় মাথা পেতে নিয়েছি এবং চেষ্টা করেছি 100% আমার সেইটাকে করার এবং প্রচার বিভিন্ন সময়ে। 21 সালে আপনারা যদি দেখেছেন যে আমি জেলার সমস্ত, এমন কোনো জায়গা নেই যে এমন কোনো নেই, অন্য জায়গাতেও গিয়েছি। তো সেই জায়গাটা দল যখন যা দায়িত্ব দেবে, এখানে আবারও বলছি, এখানে একটা অংশ প্রচার করার চেষ্টা করছি, পরিষ্কার কথা, যে অনুব্রত মণ্ডলের অনুগামী আমি বা অন্য কেউ, এইবারের ব্যাপার নয়। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের তৃণমূল কংগ্রেসটা করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই অনুব্রত মণ্ডলের প্রভাব আমার রাজনৈতিক জীবনে আছে, আমি তো সব জায়গায় বলেছি, এটা নিয়ে কোনো দ্বিমতের ব্যাপার। এখানে একটা বিষয়, যখন আপনি রাজ্য থেকে ঘোষণা শুনলেন যে রিসেন্টলি অনুব্রত মণ্ডল আমাদের বীরভূম জেলার তৃণমূলের সভাপতি থাকছেন না, তার পরিবর্তে কোর কমিটি আগামী দিনে বীরভূম জেলার সমস্ত সিদ্ধান্ত নেবে এবং অনুব্রত মণ্ডলকে একজন সাধারণ সদস্য করা হলো, একদম এই খবরটা আপনার কেমন লেগেছিল এবং কি প্রতিক্রিয়া ছিল সেদিন? দেখুন, রাজ্য নেতৃত্ব, এটা মানে তো ক্ষমতা কমে যাওয়া, না সভাপতি সেই জায়গা থেকে সরিয়ে তাকে রাজ্য নেতৃত্ব, যেটা আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দায়িত্ব নিয়েছেন, যেটা ন্যস্ত করেছেন। এমনকি অনুব্রত মণ্ডল যখন ইয়েতেও ছিলেন তখনও কিন্তু তাকে সভাপতির পদ থেকে সরানো। দেখুন, এটা দলের উচ্চ নেতৃত্ব এটা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তার, এবং কোর কমিটি একটা টিম ওয়ার্কের মাধ্যমে করেছে, অসুবিধা কিছু নেই। এটা তো অসুবিধা কি আছে? যদি কোর কমিটি একটা, সেখানে তো আমাদের কেষ্টমোড়ল রয়েছে, জেলা সভাপতি তো অন্য কাউকে করেও দেয়নি দল এখন চাইছে যে আমরা কোর কমিটির মাধ্যমে নির্বাচন প্রচার কাজে লাগাবো। দল যেটা আমার সর্বময়, আমাদের একটা সিস্টেমের দল, একটা দলের একটা ডেকোরাম আছে, সেই ডেকোরামের ছত্রছায়ায় আমার পার্সোনালি আমি চাই না চাই সেটা জরুরি নয়, দল ডেকোরাম অনুযায়ী দল আমার উচ্চ নেতৃত্ব যা ডিসিশন নেবে রাজ্য থেকে সেটা মানতে বাধ্য। আমার বীরভূম জেলাতে কোর কমিটি ডিসিশন নেবে, আমরা মানতে বাধ্য। না হলে দলের ডেকোরাম অনুযায়ী দলে থাকতে গেলে এগুলো করতে হবে। এবং আপনি যদি বলেন যে কোর কমিটির নেতৃত্বে আমরা দুটো ভোট দেখলাম, লোকসভা এবং বিধানসভা, তাতে কিন্তু ফল খারাপ হয়নি আপনাদের, বরং সিট বা এগুলো ঠিকঠাক ভোটও বেড়েছে। দেখুন, এই জায়গাটা কোর কমিটির তো ওই লোকগুলি আছে, একদম কোর কমিটির নামটা চেঞ্জ হয়েছে, লোকগুলো সেই আমাদের যা ছিল, অনুব্রত মণ্ডল আছে, চন্দ্রনাথ সিনহা আছেন, আশিস বন্দ্যোপাধ্যায় আছেন, শ্রীমতী শতাব্দী রায় মহাশয়া রয়েছেন, অসীম মাল রয়েছেন, সুদীপ্ত ঘোষ রয়েছেন, কাজল শেখ রয়েছে, অভিজিৎ সিনহা রয়েছে, রানাদা, বিকাশ দা রয়েছে। তো এই লক্ষ্যটাই তো ছিল, এই লক্ষ্যটাই জেলার মাথা, এই লক্ষ্যটা জেলার চালাচ্ছে এবং আমরা সহযোগী হিসেবে কাজ করছি, অসুবিধে কী আছে? আরেকটা এখানে প্রশ্নের মধ্যে এসে যায় যে এই যে অনুগামিতা, আমি পছন্দ করি না, কিভাবে দেখেন? না, একবারই পছন্দ করি না। আমরা একজনের অনুগামী, একটা দলেরই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে এতদিন ধরে একটা সভাপতি ছিলেন, কোর কমিটিতে আছেন, অসুবিধে কি আছে? এখানে কিছু লোক, সেটা দলের বাইরে থেকে কিছু অন্য দলের লোক আমাদের দলের
গামছা পরে বা জামা পরে তারা এইটাকে থুতড়ি লাগানোর চেষ্টা করছে। কিছু সংবাদ মাধ্যমও এক শ্রেণীর চেষ্টা করছে নিজেদের মধ্যে ডিভিশন, কারণ সামনে ভোট আছে, এটা বিজেপির খেলা বা সিপিএম কংগ্রেসের খেলা। আমাদের দলেরও এক দুজন সেই জায়গাতে হয়তো দিয়ে ফেলছে। কিন্তু এটা আবারও বলছি, টিম বীরভূম, আমি সবসময় একটা কথা বলি, দেখবেন যেটা আমি প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্ব নিয়ে যে কথাটা বলছি, একই বলবেন আমার দলীয় ক্ষেত্রে টিম বীরভূম কাজ করবে। আমি সব এখন নয়, আমার যদি 2 বছর আগের ইন্টারভিউ দেখেন, 2 বছর আগের পোস্ট দেখেন, তাতেও দেখবেন টিম বীরভূম আমি লিখি। তো টিম বীরভূম কাজ করবে অবশ্যই। একজনকে ম্যানেজমেন্ট, একটা রাঁধুনি যখন রাঁধুনি একা রান্না করতে পারে একটা বড় ইয়াতে, তার অনেক হেল্পার থাকে, কিন্তু মেন রাঁধুনি ছোকাটা দেয় লাস্টে, ফোড়নটা। তো এইটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার। দিনের শেষে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাতে 11টা সিটই আমরা পেতে হবে। তার জন্য কি হবে মনে হচ্ছে বীরভূমে 11তে 11 পাবো। আর কেন এত কনফিডেন্ট, কি জন্য? সব জায়গাতে আমাদের যদি লোকসভার নিরিখে দেখেন, লাস্ট আপনি বললেন কোর কমিটির ইয়েতে ভালো রেজাল্ট করেছি, তো সেই হিসাবে তো আমরা লোকসভাতে যদি ওইটা আমাদের যে লিড, আমরা 11টা বিধানসভায় আমরা লিড পাচ্ছি। আর কিন্তু শহর অঞ্চলে হেরে যাচ্ছেন কেন প্রত্যেকটা পৌরসভা এলাকায়? মানে সব জায়গায় আপনার বিজেপি এগিয়ে থাকছে, আমরা সেটাই দেখেছি লোকসভা বিধানসভা দুটোতে। কেন বলুন? এটা আমরা পর্যালোচনা দলের, হ্যাঁ, এটা ভিতরে আমরা অবশ্যই করছি। এই যে বললাম, আমার স্কুল চালানোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্কুলগুলো একই রকম ব্যাপার। সব জায়গায় তো ভালো ফল হবে না, আমরা যেখানগুলোতে খারাপ ফল হচ্ছে তার জন্য চেষ্টা করছি, আমরা অবশ্যই চেষ্টা করছি। সেটা বামা বলে একটা স্লোগান ছিল, গ্রাম দিয়ে শহর ঢাকা। এখানেও কিন্তু তৃণমূলের যে রেজাল্ট, সেই একই ফরম্যাটই কিন্তু কাজ করছে বলে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে গ্রামে কিন্তু আপনাদেরকে এই যে শহরে যে ব্যাকআপটা হচ্ছে সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছে? এটাকে আপনি মনে করেন? দুটো জিনিস, শহরাঞ্চলের লোকের ভোট দেওয়ার প্রবণতাটা গ্রামের থেকে কম। ঠিক। পার্সেন্টেজ অফ ভোট, যখন ভোট পোলিং হচ্ছে তখন দেখবেন শহরে ভোট সংখ্যাটা কম পড়ছে, গ্রামের অনেক বেশি। এবং গ্রামে একটা এটা উৎসবের মতো দেখা হয়, শহরে কিন্তু সেটা হয় না। শহরে হয় না। এবং দেখবেন যে ডানপন্থী, আমরা কংগ্রেস করা ছেলে, ডানপন্থী ঘরের অনেক লোকরা ভোট দিতে চায় না বা বাইরে থাকলে আসে না। এগুলো একটা প্যারামিটার, মানে খানিকটা অনীহা। আমরা এমনি জিতছি একটা ভোটের, কিন্তু একটা ভোটের প্রচুর। আমি সবাইকে বলবো, দলমত নির্বিশেষে আপনার নিজস্ব ভোটাধিকার করা উচিত, আপনার যাকে ভালো লাগে। আবারও বলছি, অবশ্যই আমি চাইবো আমার কাজের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আমরা যে, আমি এইটা আপনাকে বলি, আমি বিশ্বাস করি বা আমি এইটা পার্সোনালি বিশ্বাস করি, আমার ভাবধারাতে আমি যদি ভালো কাজ করি, আমি যদি গঠনমূলক কাজ করি, আমার ভাবধারাতে অন্য পার্টির লোক আমাকে ভোট দেবে বা আমার দলকে ভোট দেবে। এইটা হচ্ছে হওয়া উচিত আমাদের, আমরা যারা পলিটিক্স করছি, যে আমি এমন কাজ করব সেখানে অন্য দলের লোকেরাও যা কিছু নিউট্রাল ভোটার থেকে, তারাও আমার ভাবধারায় প্রভাবিত হয়ে আমার দলকে ভোট দেবে। এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন কুকথার বিরাট একটা রিওয়াজ দেখা যাচ্ছে। পছন্দ করি না। দাদা মদন মিত্র বলেছেন যে মেয়েটির ওখানে যাওয়ার কি দরকার ছিল। আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, এই কালচারটা পলিটিক্যাল কালচার নয়। এই কালচার কোনো মতেই ওই দুদিন মিডিয়াতে ভেসে থাকা যায়। এই কালচার, এই কুরুচি, এই জন্যই তো দেখুন আমাদের একটা আজকে কি কথা হলো যে, হ্যাঁ, আজকে কথা হচ্ছিল একজনের সাথে, আমাদেরই একজন আধিকারিক আছেন আমার বাঁকুড়াতে, তো অন্য একটা বিষয় নিয়ে, সংসদীয় গণতন্ত্র নিয়ে, আমার ওই মেয়ের সামনে বিসিএসের কোচিংয়ে এসব নিয়ে আলোচনা করছিলাম, পলিটিক্যাল সায়েন্স এসব নিয়ে। তো আমাদের যে কালচারটা দেখবেন, এখনকার বাবা মারা তাদের ছেলে মেয়েকে, ইভেন আমিও, কেউ চাই কি যে আমার ছেলে মেয়েটা ভালো পলিটিশিয়ান হোক। আমরা চাই আমার মেয়ে বিশেষ অফিসার বা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ক্রিকেটার হোক। কেউ কেন এই অনীহাটা, পলিটিক্সটা আমরা এখন দেখবেন যে রাজ্য সভাতে বা আমাদের লোকসভাতে যে স্পিচগুলো আগে শুনতে পেতাম আমরা পলিটিক্যাল ক্যারেক্টারদের কাছ থেকে, সেই স্পিচ এখন আর শুনতে পাচ্ছি কোনো দলেরই। তো এই পলিটিক্যাল কালচারটা একটু চেঞ্জ হওয়া দরকার। কারণ আমরা সংসদীয় গণতান্ত্রিক একটা দেশ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমাদের প্রত্যেকের বাক স্বাধীনতার অধিকার আছে, দল করার অধিকার আছে, এবং নিজেদের অধিকার
ছিনিয়ে নেওয়া, নিজের অধিকার সম্বন্ধে সম্যক ধারণার দরকার। সেজন্য পলিটিক্যাল পার্টটা, প্রত্যেকটা পার্টির উচিত, ইভেন আমার পার্টির তো উচিতই, আমরা যে, এটা আমার নিজস্ব ভাবনা, আমরা যে বিভিন্ন সম্মেলন করি, সেখানে আমরা যারা ওপরে নেতা নেতৃত্বরা বসেছি তারা ভাষণ দিই, আবার স্টেজের নিচে যারা আছে ফিডব্যাক খুব কম নেই। ঠিক এইটা এইভাবে সম্মেলন করলে মনে হয় অন্যরকম। মানে ব্যাপারটা হচ্ছে আমি কি চাইছি, ডোরে, একটা ক্লোজ ডোরের মধ্যে হোক, কিছু ছোট ছোট করে হোক, আমি কি চাইছি, এই পার্টগুলো, পলিটিক্যাল পার্ট, এইটা শেয়ার করা কিভাবে কি। আমি একটু আগে বলছিলাম, আমি সবসময় পার্টি বিষয়ে বা বিভিন্ন পার্টির প্রোগ্রামে যাই কেন, চুপচাপ বসে গিয়ে অনেক, মানে এখন তো সিনিয়র হয়েছি, ছোট থেকে নেতাদের কাছে আমি তাদের কোন মুহূর্তে কি বলতে হয়, কোন জায়গাতে পলিটিক্সটা কোন জায়গায়, মানে ইনবর্ন তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে সিচুয়েশন ডিম্যান্ড করে আপনাকে যে কোন পজিশনে কি রিয়াক্ট করবেন, কি বলবেন, কেমনভাবে ম্যানেজমেন্ট করবেন, এইটা হচ্ছে পলিটিক্স। এবং পলিটিক্সটা এখন অনেকটা ম্যানেজমেন্টের মধ্যে চলে গেছে। একদমই তাই। এবং সেই জায়গাতে, সেই জন্য দেখুন আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে ভোট পরিচালনা করার জন্য আমাদেরকে কর্পোরেট ভালো না আজ দেখুন না, আমাদের আইপ্যাক কাজ করছে, আমাদের কেন করছে, ওরা বিষয়টাকে গুছিয়ে দিচ্ছে যে কি করতে হবে, যেটা আপনি বললেন যে ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ, যেটা ম্যানেজারের কাজ সেটা আইপ্যাক করছে, বা এই ধরনের যারা সংস্থা আছে, যে আপনার টোটাল কি পলিসি, আমি কি করেছেন সেটাকে তুলে যাওয়া, আর কি কি চাইছে মানুষ, এটাকে বুঝে নিয়ে একটা ইম্প্যাক্ট তৈরি করা, সেটাই ওনারা করেন এবং তারই ফল ভালো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট একটা কোশ্চেন, যে এই মুহূর্তে আপনার গোটা রাজ্যে তৃণমূলে যেমন শিক্ষা সেল আছে, বিরোধীরও বিভিন্ন শিক্ষা সংগঠন আছে, সেই সমস্ত শিক্ষক সংগঠনে যারা সদস্য বা সদস্য আছে, তাদেরকে আপনারা কিভাবে দেখেন, না তাদেরকে আপনারা শত্রু মনে করেন, না তাদেরকে খোলা এলাকার লড়াইয়ের ছাড় দিয়ে দেন? বীরভূম জেলাতে যে সংগঠনগুলো আছে অন্যান্য দলের, শত্রু অবশ্যই আমার অন্য সংগঠন মানে শত্রু, তার মানে পুরো খোলা মাঠ, এবং সহাবস্থান করি, তাদের সাথে খুব ভালো সম্পর্ক। পলিটিক্যাল লড়াইটা পলিটিক্যাল লড়াই, অন্য সময়ে তারাও একটা স্কুলের মাস্টারমশাই, আমরাও কোনো একটা জায়গায় অধ্যাপনা করছি বা শিক্ষকতা করছি, কিন্তু বীরভূম জেলাতে অন্য কোনো সংগঠনের অস্তিত্ব নেই বহুদিন ধরে। এখন বলে না, আপনি যদি দেখেন যে এটা কি আপনারা রাখেননি না এমনি নেই? আপনি যে কোনো অন্যান্য বিরোধীদের প্রাইমারি ক্ষেত্রে যদি বলি, আমি আমার চেয়ারে বসার পরে চেয়ারম্যানের প্রত্যেকটা আমাদের যে 6টা সংগঠন আছে প্রাইমারির, বিভিন্ন দলের প্রত্যেককে নিয়ে মিটিং হয়, যে কোনো প্রোগ্রামে আপনারা পরে খবর নিয়েন, ওনাদেরকে ডাকা হয়, ওনারা আসেনও, এবং ওনাদের সাথে আমার খুব সদ্ভাব। হাই স্কুলের ক্ষেত্রেও যদি বলেন, আমার সাথে সবার কোনো প্রবলেম নেই পার্সোনাল প্রণয়নের সঙ্গে, কিন্তু ওনাদের আমি একটা মাস্টারমশাইতে শিক্ষকদের সংগঠন করাটা মানে হচ্ছে শিক্ষকদের চাপ আর কিছু নেই, এটা ভাবতে হবে। শিক্ষকরা নিজের ট্যাগের পয়সা খরচ করে শিক্ষক সংগঠনটা করে আমাদের দলে, অন্ততপক্ষে মানে তৃণমূল শিক্ষা সেলে, এবং যেটা শিক্ষকদের কাছে ভালোবাসাটা, তাদের সাথে ইন্টারাকশনটা, তাদের ছোটোখাটো কিছু কাজ, ডিআই অফিস সংক্রান্ত, বিকাশ ভবন সংক্রান্ত, এইটা হচ্ছে তাদের সঙ্গে লিয়াজও মেনটেন করা। এইটা হলে একটা শিক্ষক, আমি মনে করি একটা স্কুলকে যদি আপনি 30টা শিক্ষক থাকে, সেখানে আমি অন্যরকম, আমি এটা পার্টিকে এর আগে বলেওছি আমাদের দলের উচ্চ নেতৃত্বকে, যে স্কুলগুলোতে আমার 30টা টিচার, আমার 500 জন স্টুডেন্ট আছে, 500 জন স্টুডেন্টের মধ্যে আমার প্রায়, আমি কম করে হলেও 800 গার্জেন পাচ্ছি, 2 জন করে যদি হয়, মানে আমি 400 জন গার্জেন, 400টা বাড়ি পাচ্ছি, 400টা বাড়িতে আমি 4×5=20, মানে 2000 লোককে পাচ্ছি। ঠিক, আমি খুব স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করি, আমি অন্যরকমভাবে ভাবি পলিটিক্সটা। তো আমি যদি গার্জেন মিটিং, আমরা বিভিন্ন প্রকল্প, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছে, এটা তো আমি সেইগুলো গার্জেন মিটিংয়ে প্রকল্পগুলোর কি সুযোগ সুবিধা, ডিরেক্ট পলিটিক্স করলাম না, কিন্তু আমার তো বলতেই পারে আমার মাস্টারমশাই, আমার যারা ইউনিটের প্রেসিডেন্ট আছে, বা আমার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, বা সেই গার্জেনগুলোকে স্কুলের বাইরে যদি আমরা আমার শিক্ষক সংগঠনের মাস্টারমশাই ম্যাডামদের মাধ্যমে প্রভাবিত করতে পারি,
সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, তাহলে তো আমি অনেক বাড়িতে পৌঁছাচ্ছি। আমরা এত মানে আমি তো সবাইকে কাজে লাগাতে হবে। শিক্ষক সংগঠনকে যদি এইভাবে আমরা করি, বিভিন্ন জায়গাতে দেখবেন, এর আগে দেখবেন যে আমরা প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন ঘরে ঘরে ঘুরেছি, সেটা নিয়ে বিতর্কও হয়েছে, খবর হয়েছে। তো এরকমভাবে আমরা ভাবি যে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, তাদের সুযোগ সুবিধাটা জানতে হবে, এবং টিচাররা মানুষের হেসেল ঘর পর্যন্ত ঢুকতে পারে, তাদের একটা মান সম্মান, মানে তাদের একটা সম্মান রয়েছে। এখনও শিক্ষক মহাশয় বলেন, বিভিন্ন কলেজে আমরা যে সংগঠনগুলো দেখি, শিক্ষক মানে ছাত্র ইউনিয়ন, তার ফলে বেশ কিছু জায়গায় ঝামেলা হয়, হয়, তার ফলে একটা পরিবেশ নষ্ট হয়। এইগুলো কি মানে কলেজ থেকে সংগঠন তুলে দেওয়া উচিত, না এগুলোকে আরো সংযত করা? না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ বসু মহোদয় এটা নিয়ে করছেন আমাদের কলেজগুলোতে, আবার যাতে ছাত্রসংঘ বেশ কিছু নেতা আছে তারাই দীর্ঘদিন ধরে প্রভাবিত হয়ে থাকে, বড় হয়ে গেছে, তবুও তারা এখনো না। এটা দেখুন, আমার মনে হচ্ছে যারা বলছে তারা অফিসিয়ালি কেউ নেই, তারা ওখানে সব জায়গায় তো ফোকাসটা শিকড় গেড়ে বসে আছে, কিন্তু অফিসিয়ালি তারা হয়তো পোস্টে নেই। দল দেখছে, আমাদের এই ধরনের লোকগুলোকে সরিয়ে দেওয়া উচিত, অবশ্যই সরিয়ে দেওয়া উচিত, মানে জঙ্গল পরিষ্কার করা উচিত 100%। তাকে অন্য শিক্ষক মানে তাদেরকে কলেজ হয়ে গেলে, কলেজের পরে তাদেরকে, তারপরে আমাদের যে স্টেজ রয়েছে সেই ফেজে আসুক, তারা যুবতা আসুক, তারা মাদার তৃণমূলে আসুক। কাল সকালবেলা দেখা গেল আপনাকে একটা অফার এলো যে শিক্ষামন্ত্রী হতে হবে, আপনি গ্রহণ করবেন? এরকম করে ভাবিনি। যদি হয়ে যান কি করবেন? কোন কাজগুলো প্রথমের দিকে মনে হয়েছে যে করা উচিত? ধরুন কাল সকালে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করলেন যে প্রলয় নায়ক আজ থেকে শিক্ষামন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব দিতে হবে, আপনি কি করবেন? এটা তো হতেই পারে। এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই। একটাই কাজ, ছাত্রছাত্রীদের জন্য, যাদের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে তাদের কাছে আরও কতটা গ্রহণযোগ্য করা যায়, তার জন্য যেটা করতে হয় সবাইকে নিয়ে সেটাই করব। শিক্ষা পরিকাঠামো থেকে সব দিকগুলো নিয়ে। আরেকটা আমার বিষয়, সকালবেলায় যদি কালকে সকালে শোনেন যে রাত্রেবেলায় আজকে 12টা পরে ঘোষণা হলো যে অনুব্রত মণ্ডলকে আবার বীরভূম জেলা সভাপতি ফিরিয়ে দেওয়া হলো, আপনার কেমন লাগবে? সভাপতি ফেরালে ভালো তো লাগবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, অবশ্যই ভালো লাগবে। কেন ভালো লাগবে? না, আমার জেলা সভাপতি এই মুহূর্তে আমাদের জেলাতে নেই, অনুব্রত মণ্ডল আমার কাছের লোক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে সেই লোক, এবং এটা শোনা যায় যে আপনি অনুব্রত মণ্ডল অনুগামী। না, একবার এই জায়গাটাতে আমি কারোর অনুগামী নই, আমি আমার নিজের দলের অনুগামী এবং আমার নিজের অনুগামী বিশ্বাস করি না। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমিও সৈনিক একদম। অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার সখ্যতা আছে, তার জন্য আমি আমার বাবা মায়ের অনুগামী হতে পারি, আমার বাবা মায়ের সঙ্গে সবসময় থাকি, যার সঙ্গে সবসময় থাকি, যে বোলপুরে বাড়ি, বোলপুরে পার্টিতে থাকছি, এইটা একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছুজন লাগাচ্ছে, এইটা কোনো ব্যাপার নয়। আমার কাছে দলের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন আমার বীরভূম জেলাতে, এবং আমার রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম কাজ করছে, সেই টিমের একটা সহযোদ্ধা, সহকর্মী হিসাবে বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপর দল, আমার উচ্চ নেতৃত্ব যা দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব। আপনার ওপরে এখনো পর্যন্ত সেভাবে কোনো দুর্নীতির তকমা লাগেনি, এটা কি আপনি সচেতন থাকে বলে ছেড়ে দেবো? যেদিন তকমা লাগবে সেদিন নিজে থেকে রেজিগনেশন দিয়ে চলে যাব। লাগার সম্ভাবনা আছে? আমি যদি না চাই তো লাগবে কি করে? আমি যদি কোনো তকমা লাগাতে না চাই, কে লাগাবে? দুদিন চেষ্টা অনেক ক্ষেত্রে হয়, বদনাম করার চেষ্টা হচ্ছে, সব সময় চলছে। কাজ করতে গেলে আপনি বুঝতে পারছেন না, কাজ করতে গেলে আপনি একটু আগেই বললাম না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বলেছে যে ওই লোকটা গাল দিচ্ছে কেন, নিশ্চয়ই উপকার করেছে, তার ফলে এরকম তো প্রচেষ্টা হয়। একদম হবে, সচেতন থাকতে হয়, তো অবশ্যই সচেতন থাকতে হয়। এবং আবারও বলছি, যেদিন দুর্নীতিতে অভিযুক্ত মানে দোষী সাব্যস্ত হব, মানে আমার মনে হবে যে আমি দুর্নীতিটা করেছি বা অরিজিনালি যদি করে থাকি, সেদিন আবারও বলছি, মানে এই পদ শুধু নয়, এই জীবনটাই রাখা উচিত নয়। আমি একটা কথা বলি যে চোখে চোখ রেখে কথা বলতে আমাকে এতদিন ধরে আপনিও চেনেন, চোখে চোখ রেখে কথা বলি, কারো খাই না, কারো পড়ি না, নিজের যোগ্যতাতে কলেজের অধ্যাপনা ইয়েতে চাকরি করছি, আমার বাড়ির বাবা মায়ের আমার আশীর্বাদ এবং বাড়ির যে সমস্ত যা আছে আমি তাতে নিয়ে সন্তুষ্ট। আমার অন্য কোনো মানে ইল্লিগেল কাজ করার দরকার নেই, এই বেশ ভালো আছি। এবং আবারও বলছি মন
শান্ত করে বিভিন্ন, আমার প্রচুর ক্ষেত্র আছে, আপনারা দেখেছেন, সেই ক্ষেত্রতে দারুণ আছে এইগুলো নিয়ে মনের আনন্দে কাজ করছি। উচ্চশ্রীতে আমরা দেখেছি যে বেশ কিছু ট্রান্সফার হয়েছে, যেগুলো হচ্ছে মিসেসের পেটে ব্যথা, হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেল, বা হাজব্যান্ডের গ্যাস জমে যাচ্ছে তার জন্য ট্রান্সফার হয়ে গেল। এটাকে কিভাবে দেখেন? না, এবং স্কুলগুলো কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। ধরুন যে স্কুলের 4টে টিচার ছিল, 2টোকে তুলে নেওয়া হলো এবং টিচার দেওয়া হয়নি, এবং তারপরে এই সমস্যা। না, আমি বলি আপনি যেটা বলছেন যে মিসেসের পেটে ব্যথা, এই অভিযোগ আপনার কাছে কে করেছে জানি না, আমাদের কাছে কোনো অফিসিয়ালি কোনো অভিযোগ না, এগুলো আমরা দেখেছি, আপনি দেখেছেন, কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি কোনো তথ্য নেই। অবশ্যই কিছু কিছু স্কুল থেকে কিছু টিচার ফাঁকা করে দেওয়ার যে কৌশল, না কৌশল করে দেওয়ার তো নয়, একটা প্রকল্প চালু হয়েছিল, সেখানে সুবিধারা মাস্টারমশাইরা চেয়েছেন, পেয়েছেন। প্রত্যেকটা জিনিসের মেরিটস এবং ডিমেরিটস আছে, ঠিক। তো এর মধ্যে কিছু ত্রুটি ছিল না, ত্রুটি কিছু নেই, এটা তো সরলীকরণ করা ছিল, সবাই করতে পেরেছে। এখানে তো আমরা দলমত নির্বিশেষে করেছি। এইখানে কিন্তু আমাদের দল, আমাদের শিক্ষা দপ্তর, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয় এটা বলে দেননি যে যারা তৃণমূল করে, তৃণমূল শিক্ষা সেল করে, তারাই অগ্রাধিকার আগে পাবে, বিজেপি করে বা সিপিএম করে বা কংগ্রেস করে তারা পাবে না। সেই জায়গাতে থেকে একটা প্রকল্প একটা হয়েছে, একটা সিস্টেম চালু হয়েছিল, সেই সিস্টেমটাতে নিজের বাড়িতে বসে, এই সিস্টেম অন্য কোনো রাজ্যে আছে? বাড়িতে বসে সে নিজের জন্য আবেদন করতে পারছে, এবং কেউ বলতে পারে না উচ্চশ্রীতে কোনো মানিটারি ট্রানজ্যাকশন হয়েছে, হয়নি। তো সেই জায়গাতে একটা প্রসেস ছিল, সেখানে কিছু স্কুলে অবশ্যই অসুবিধা ছিল, কিছু জনের অসুবিধা ছিল, তারা তাদের বাড়ির কাছে গিয়েছে। তো এবং কিছু স্কুলে হয়তো শিক্ষক যে তুলনায় থাকার কথা নেই। নতুন নিয়োগ এই তো শুরু হয়েছে, মানে প্রসেস শুরু হয়েছে, এটা হলে ডিসেম্বরের মধ্যে সমস্যাটা কাজে দেবে। অনেকক্ষণ আপনার সঙ্গে সময় কাটালাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু আপনার স্বপ্ন, অনেক ভাবনা আমাদের শেয়ার করলেন। শেষে কি বলবেন? আপনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছেন, গার্জিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন, বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? বাচ্চাদের উদ্দেশ্যে পরে বলছি, গার্জেনদের এবং মাস্টারমশাইদের উদ্দেশ্যে একসাথে আমি কথাটা বলি। অনেক জায়গায় বলি, কবিগুরুর এলাকার লোক রবীন্দ্রনাথকে ছেড়ে বেরোতে পারি না। ঠিক। তো রবীন্দ্রনাথ ঠাকুর তখন আমাদের শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। শরীর খারাপ, জোড়া ঠাকুর বাড়িতে উনি আছেন। দোকান থেকে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন। তো চিঠিতে লিখেছিলেন যে আপনারা কি পড়াবেন বাচ্চাদের, কি মেথোডোলজি ইউজ করবেন, কেমনভাবে পড়াবেন, এই ব্যাপারে আমার বলার কিছু নেই। আমার শুধু একটাই কথা বলার, বাচ্চারা যেন খোলা আকাশের নিচে, উন্মুক্ত আকাশের নিচে মনের আনন্দে পাঠদানটা পায়। আজকের দিনে দাঁড়িয়ে কথাটা খুব আমার তাৎপর্যপূর্ণ মনে হয়, কারণ খোলা আকাশ একটা বাচ্চাকে যদি দেখতে হয়, একটা উন্মুক্ত আকাশ যদি দেখতে হয়, তাকে ঘাটটা সোজা রাখতে হবে, তাকে সিদ্ধারাটা সোজা রাখতে হবে। আসুন আমরা, আমার শিক্ষককুল, আমার গার্জেন সবাই মিলে আমরা আমাদের এই সামনের যারা প্রজন্ম, তাদের সিদ্ধারাটা সোজা করার দায়িত্বটা সবাই মিলে নিই। আর বাচ্চাদের বলবো, তোমাদেরকে অনেক 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 আদর, অনেক ভালোবাসা। জীবনের ফোকাস ঠিক রাখো, বারবার বলি ফোকাসটা ঠিক রাখো। আমি পারবই, এই মনের কাঠিন্যতা, আই ক্যান ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আমাকে পারতেই হবে। জীবনে কোনোটাই অসাধ্য নয়। ও আমার থেকে ভালো, ও আমার থেকে খারাপ ফ্যাক্টর নয়। আমি কি, আগে আমি কি, আমাকে নিজেকে জানতে হবে। তার জন্য কনসেন্ট্রেশন করো, সবার ভালো হবে। ভালো থাকো, জীবনের সামনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে চলো। ডক্টর প্রলয় নায়ক না প্রলয় নায়ক, কোনটাতে বেশি স্বচ্ছন্দ? প্রলয় নায়ক এবং গ্রামের পিলু। পিলু। আচ্ছা, গ্রামীণ নাম। হ্যাঁ, বাট সবাই এইভাবেই চেনে। এইভাবেই চেনে। আমার পুরো অঞ্চল আমাকে প্রলয়, ডক্টর ফক্টর ওরা অত বোঝে না। প্রলয় নায়কও এখন হয়তো একটা সোশ্যাল মিডিয়ার যুগে প্রলয় নায়ক নামটা এসছে, কিন্তু পিলু বলি আমার পুরো অঞ্চল, পুরো এলাকা সবাই পিলু বলেই চেনে। সেটাতেই পছন্দ করেন? আমি পছন্দ করি সেটাই স্বচ্ছন্দ করি, একদম। যাই হোক, আমার সঙ্গে এতক্ষণ ছিলেন
প্রাথমিক বিদ্যালয় সংসদ বীরভূম, তার চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক খোলামেলা মনে সমস্ত বিষয় আমাদের প্রশ্নের একের পর এক ঝড়ের গতি সামলেছেন এবং সেই গতি অনুযায়ী তিনি অ্যান্সার করেছেন। কোনো প্রশ্নই তিনি এড়িয়ে যাননি, কার্যত খোলা মনে উত্তর দিয়ে গেছেন। সত্যি এরকম একটা মানুষ আজকে আমাদের পডকাস্টে ছিলেন। ফলে এরকম একটা মানুষকে পেয়ে তার কাছ থেকে যেমন তার ভাবনা, আগামী দিনে কি পরিকল্পনা, বীরভূমের বাচ্চাদের উদ্দেশ্যে, প্রাথমিকে যারা পড়ছে তাদের উদ্দেশ্যে ভাবনা, কীভাবে আরও পড়াশুনোকে আরও গুণগ্রাহী করা যায়, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তার পরিকল্পনাগুলো তিনি করছেন, সেগুলো শেয়ার করলেন। এমনকি বীরভূমের অনেক ভাবনা রাজ্য পরে গ্রহণ করেছে, এই ঘটনাগুলো আমরা জানতে পেরেছি আগেও, এবং সেগুলো আমরা জানতে পারলাম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক তার পরিকল্পনার তিনি বিষয়গুলো জানালেন। এমনকি রাজ্য রাজনীতি, পলিটিক্স, তার সঙ্গে তার ব্যক্তিগত জীবন, সমস্তই কিছুই আমাদের সামনে খোলামেলা তুলে ধরলেন। এরকম একটা মানুষের সঙ্গে আজকে পডকাস্টে পেয়ে আমরা সত্যিই উপকৃত, এবং আপনারাও শুনলেন সে বিষয়। যাই হোক, এখানেই শেষ করছি আজকের এই অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।